পার্টির থেকে পরোক্ষভাবে রিজেক্ট হয়ে পার্থিব শুকনো মুখে বসে আছে বারান্দায়। পার্টি থেকে সাব জানিয়ে দিয়েছে বিয়েটা ভেঙে দেওয়ার জন্য, কিন্তু সে কি বিয়েটা ভেঙে দিবে নাকি দিবে না এটা ভেবেই কুলকিনারা করতে পারছে না। পার্টির কথা শুনে বোঝা গেল বিয়েতে মত নেই, কিন্তু কেন নেই কিংবা পার্থিবের কিছুতেই সমস্যা কিনা সে ব্যাপারেও সাপ কিছু জানালো না। এত ধোঁয়াশা পার্থিব পছন্দ করে না, মনে যা তাই প্রকাশ করা তার স্বভাব। মেয়েটা তার খারাপ লাগেনি, আবার দেখে যে মুগ্ধ হয়ে গেছে তাও না, তবে তার মায়ের পছন্দ হয়েছে, তাই সে নাও করতে পারছে না। পার্থিব বারান্দা থেকে উঠে ঘরে চলে গেল। চিত হয়ে শুয়ে কল্পনা করতে লাগলো বিকালের ঘটনা। দুজনকে কথা বলতে আলাদা রুম দেওয়া হলো। পার্থিব রুমে ঢুকে একবার মেয়েটার দিকে তাকালো, শুকনো মুখ। যখন থেকে দেখছে মেয়েটা শুকনো মুখেই ঘুরছে। কথোপকথন শুরু করার পর মেয়েটি স্বাভাবিকভাবে কথা বলতে লাগলো, তবে কথায় কথায় এক পর্যায়ে মেয়েটি বলে উঠল, এই দেশে কখনো বিয়ে হয় না। এই দেশে বিয়ের নামে চুক্তি হয়, অর্থের বদলে শরীরের চুক্তি। স্বামী স্ত্রীকে অর্থ দেয়, স্ত্রী তার বদলে নিজের শরীর দেয়। বিয়ে মানে তো এই, আর কি। সামনে দাঁড়ানো হবু পাত্রীর মুখে এমন বাক্য শুনে পার্থিব যেন আকাশ থেকে পড়ল। এ কেমন কথা? এমন কোনো কথা সে এই মুহূর্তে আশাই করেনি। তবুও সে স্থির হয়ে দাঁড়ানো, বিপরীতে কোনো প্রত্যুত্তর করার প্রয়োজন মনে করল না। সামনের মেয়েটি আবারও বলতে লাগলো, আমার মা অপরূপ সুন্দরী হওয়া সত্ত্বেও আমার বাবা পরকীয়ায় জড়িয়েছিলেন, আর আপনি বলছেন আমি কালো হওয়া সত্ত্বেও আমাকে পছন্দ করেন, বিয়ে করতে চান? ব্যাপারটা হাস্যকর হয়ে গেল না? পার্থিব বিরক্ত দৃষ্টিতে তাকিয়ে রইল তার সামনে থাকা কঠিন ধাঁচের মেয়েটির দিকে। সে নিজে বিয়েতে তেমন আগ্রহ দেখাচ্ছিল না, শুধুমাত্র তার মায়ের কারণে বিয়ের ঝামেলায় জড়ানো। পার্থিব নিজেকে সামলে প্রশ্ন করল, আপনি এতটা রেগে যাচ্ছেন কেন? আপনার কি আমাকে পছন্দ হয়নি? আমার পছন্দের কথা বহু দূরে। আগে আপনি বলুন, আপনার কি আমাকে পছন্দ হয়েছে? এই রকম আমার মতো জঘন্য কালো খাটো মেয়েকে আপনার পছন্দ হয়েছে? পার্থিব কি বলবে ভেবে পেল না। নিজের প্রতি এত অবজ্ঞা কিভাবে? আশ্চর্য হয়ে মনে মনে কথাটা কেবল ভাবল, তবে ঠান্ডা মাথায় উত্তর দিল, দেখুন, মানুষ নিজেকে নিজে সৃষ্টি করে না। তাই যদি হতো তাহলে সবাই নিজেকে শ্রেষ্ঠ হিসেবেই তৈরি করত। আপনার তো তাও হাত পা আছে। পৃথিবীতে এমনও অনেক মানুষ আছে যাদের হাত পা নেই কিংবা জন্মগতভাবেই অকেজ। অনেকে পৃথিবীর মরণ ব্যাধি রোগ নিয়েও জন্মায়। সেই সব দিক হিসেব করে আপনার নিজেকে অবজ্ঞা না করে শুকরিয়া আদায় করা উচিত। সুস্থ আছেন তো, তাই বললেও বুঝতে পারছেন না। শেষ কথায় সামান্য রাগ শেষ প্রকাশ পেল। শ্রুতির ভাবান্তর হলো না, নিজের মুখের রাগ কণ্ঠে মেশালো, বলল, এমন কথা আমার শোনার প্রয়োজন নেই। এই যে আজ আপনি এই কথা বললেন না, জ্ঞান দিলেন, কিছুদিন পর দেখা যাবে আমাকে বিয়ে করে অন্য মেয়েদের সাথে পরকীয়া করে বেড়াচ্ছেন। হ্যাঁ, চেনা আছে আপনাদের। পার্থিব অবাক হলো। বুঝলে এই মেয়েটি নিজের সাথে সাথে ছেলে মানুষের প্রতি অগাধ ঘৃণা পুষে রেখেছে নিজের মনে, তাই সে যত যাই বলুক শুনবে না। তো আপনি আমাকে বিয়ে করছেন না, তাই তো? শ্রুতি অবগত হওয়ার জন্য প্রশ্ন করল। জীবনে প্রেম করার সুযোগ হয়ে ওঠেনি, তাই পরিবারের উপরই ছেড়ে দিয়েছি সব। যেখানে আপনাকে আমার পরিবার পছন্দ করেছে সেখানে না বলার কোনো উপায় নেই। তার উপর আপনাকে আমার আম্মার অসম্ভব পছন্দ হয়েছে। আমারও আপনাকে দেখে খারাপ মনে হয়নি, পছন্দ হয়েছে বলা যায়। ভালোবাসাটা যদিও হয়নি, তবে আমার বিশ্বাস বিয়ের পর ঠিক ভালোবাসাটাও হয়ে যাবে। আর আপনার কথা মতো যদি বিয়েটা ভেঙেও দেই, এতে আপনার কোনো লাভ নেই। কয়জনকে ভাগাবেন এইভাবে? শেষে দেখবেন ধরে বেঁধে কোনো বুড়োর সাথে বিয়ে দিয়ে দিল। তখন এর চেয়ে বেটার, আপনাকে যেহেতু আমার ভালো লেগেছে তাহলে বিয়েটা আমি করি। আপনি নিজে বিয়ে ভাঙতে পারলে ভাঙুন, এতে আমি কিছু বলবো না, কিন্তু আমি এখানে কোনো সাহায্য করব না। তো বাসায় গিয়ে ঠান্ডা মাথায় বিয়ের ডেট ঠিক করে আপনাকে জানাবো। সেই পর্যন্ত নিজের যত্ন নেবেন, খেয়াল রাখবেন। না হলে দেখা যাবে বিয়ের দিনে আপনাকে পেতনির মতো লাগছে। হাসছি। শ্রুতি স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। পাশাপাশি বসে আছে দুই বোন, বিভা, শ্রুতি। দুজনের পরনে একই শাড়ি, গাঢ় খয়েরি রঙের, ঠিক যেমন ছোট্টবেলায় তারা একই জামা পরত। দুইজন যা করত মিল দেখে করত, সেই কারণে বিয়েটাও হয়তো একই দিনে পড়ল। শ্রুতি এর বুকে ব্যথা হচ্ছে, মনে হচ্ছে সবকিছুর স্বপ্ন। সামনেই কাজে বিয়ে পড়াচ্ছে তার বড় বোনের বিভার। বিয়ে পড়ানোর প্রতিটি কথা বিশ্বের মতো বাজছে শ্রুতির কানে। এত অসহনীয় যন্ত্রণা কেন হচ্ছে? এই তো কাজী বলছে। বলো মা, কবুল। বিভা বলল না, পাথরে ন্যায় বসে রইল। শ্রুতি তার বড় ঘোমটা উঁচু করে বোনের দিকে তাকালো। নিষ্পাপ ক্লান্ত মুখ দেখে নিমিষেই শ্রুতির চোখ আষাঢ়ের ভরা নদীতে রূপান্তরিত হলো। পাশ থেকেই বিভাকে ধাক্কা দিল শাহিনা, বলল,
কি রে ভিভা, কবুল বলিস না কেন? বল মা, কবুল বল। শ্রুতির কোমল চাহনি মুহূর্তেই বদলে গেল। রাগ নিবারণের জন্য চেয়ে রইল অন্যত্র। শাহিনার প্রশ্নে বিভা নড়ে উঠে বলল, হ্যাঁ। যেন অন্য জগৎ থেকে বর্তমানে ফিরল। শাহিনা একই কথা দ্বিতীয়বার বলার পর বিভা পাথরের ন্যায় বলল, কবুল কবুল কবুল। সকলের মুখে যেন প্রশান্তির বাতাস বয়ে গেল। কিন্তু আমিন সাহেব শান্ত হতে পারলেন না, কারণ তার চিন্তা বিভাকে নিয়ে নয়, শ্রুতিকে নিয়ে। সে ঝামেলা না পাকালেই হলো। আমিন সাহেবের মুখ থেকে রীতিমতো ঘাম ছুটে যাচ্ছে। সব পুরুষ লোকেরা রুম থেকে বেরিয়ে গেল। এবার শ্রুতির বিবাহের পালা। বেশ কিছুক্ষণ পরেই কিছু পুরুষ লোক ঢুকলো। আগের ন্যায় বিয়ে পড়িয়ে বলল, বলো মা, কবুল। শ্রুতি কিছু বলল না। আমিন সাহেবের চিন্তা হতে লাগলো, শ্রুতি কি তবে কোনো ঝামেলা করবে? বড়ই অস্থির লাগছে আমিন সাহেবের। তরতর করে ঘাম ঝরছে। এতক্ষণে নিশ্চয়ই তার প্রেশার হাইয়ে উঠে গেছে। শ্রুতি আমিন সাহেবের দিকে রক্তাক্ত চক্ষু নিয়ে তাকালো। কিছুক্ষণ তাকিয়ে থেকে অন্যদিকে চেয়ে নিজের কণ্ঠের তেজ খানিকটা বাড়িয়ে বলল, কবুল। আমিন সাহেব প্রশান্তির নিঃশ্বাস ফেললেন। পার্থিব, শ্রুতিকে কোলে নাও। ওকে কোলে করে তোমায় তোমার রুমে পৌঁছাতে হবে। কথাটা কর্ণগোচর হতেই চিত্ত কেঁপে উঠল শ্রুতির। ক্রন্দনরত অবস্থাতেই ফুলে ফেঁপে ওঠা চোখ নিয়ে তাকালো পার্থিবের দিকে। পার্থিব শ্রুতি এর পানেই চেয়ে আছে। শ্রুতির কান্না পেল। ভেতর থেকে কান্নারা যেন উতলিয়ে বের হতে চাইল। ছোট থেকে পুরুষ জাতির ওপর তার অজানা এক ভয়। সে কি করবে ভেবে পেল না। রাগ হচ্ছে তার, ভীষণ রাগ হচ্ছে। পর মুহূর্তে নিজেকে শান্ত করল, কারণ সে বুঝেছে তার শ্বশুর বাড়ি হলো একটা বিল্ডিং। তাকে উঠতে হবে 4 তলায়। 4 তলা পর্যন্ত নিশ্চয়ই পার্থিব শ্রুতিকে কোলে তোড়ে তুলবে না। নিশ্চিন্ত হলো শ্রুতি, কিন্তু তাকে অবাক করে পার্থিব সত্যি সত্যি এগিয়ে আসছে। কি করবে এখনো? শ্রুতি একটা টুল জাতীয় কিছুতে বসে আছে। সামনে একটা ছোট টেবিল, যেখানে বরণডালা সহ আছে কিছু সামগ্রী। পার্থিব শ্রুতির সামনে আসতেই শ্রুতি ধাক্কা মেরে পানি ভর্তি কাচের জগ পার্থিবের পায়ে ফেলে দিল। পার্থিব আ শব্দ তুলে দূরে সরে গেল। পার্থিব শ্রুতির সামনেই বসা। পায়ে বেশি কিছু না হলেও কেমন যেন একটা টনটনে ব্যথা করছে। আঙ্গুল কেমন যেন অসার অসার লাগছে। রক্ত জমেছে সম্ভবত। পার্থিবের পায়ের দিকে ভীত দৃষ্টিতে তাকিয়ে আছে শ্রুতি। কিছু মানুষজন মিলে তার পায়ে ভরপ ঘষে দিচ্ছে। শ্রুতি আসলে এমন কিছু করতে চায়নি, আবার অন্য কিছুও মাথাতে আসেনি। সুন্দর মতো শাড়ি পরিহিতা একজন মেয়ে এগিয়ে এলো। সন্ধিয়ান কণ্ঠে বলল, শ্রুতি, তুমি পার্থিবের পায়ে ইচ্ছে করেই জগটা ফেলেছো মনে হলো আমার। যথাসম্ভব মাথা নুইয়েছিল শ্রুতি, কিন্তু মেয়েটির প্রশ্নে এমনভাবে তাকালো যেন তার মাথায় হাতুড়ি দিয়ে কেউ বাড়ি দিয়েছে। চোখে ভয় স্পষ্ট। রাগিদাচের হলেও নতুন জায়গায় এমন একটা কাজ করে বিপাকে পড়ে গেছে শ্রুতি। শুধু কোনোভাবে বাঁচতে পারলেই যেন হয়। ভাবি, নতুন ভাবে হয়তো বুঝতে পারিনি। ভাবি তো টেবিল থেকে ফোন নিতে চেয়েছিল, আচমকা হাত লেগে জগটা পড়ে গেল, তাই না নতুন ভাবি? শ্রুতি অবাক হয়ে মেয়েটির দিকে তাকালো। মেয়েটি ওকে বাঁচিয়ে দিল কেন? আর কেই বা মেয়েটি? কি মিষ্টি মুখ! শ্রুতি অবাক হয়ে লক্ষ্য করলো মেয়েটির পাশে একই রকম দেখতে আরেকজন মেয়ে। একদম একই রকম, শুধু পার্থক্য একজনের স্বাস্থ্য ভালো, কিন্তু অপরজন কিছুটা রোগা। কি হলো নতুন ভাবি, ঠিক বলেছি না আমি? হ্যাঁ হ্যাঁ, আসলে আমি ফোন নিতে গিয়েছিলাম, কিন্তু হয়েছে ছোট্ট ব্যাপার, কিচ্ছু হবে না। বলেই তানহা বেগম শ্রুতি আর মাথায় আদুরে হাত বুলিয়ে দিলেন। এইভাবে হাত বুলানোতে অন্যরকম ভালো লাগা কাজ করলো শ্রুতির, যার অধিকাংশ জুড়ে অনুতাপের বসবাস। অন্যায় কাজের বিনিময়ে আদর পেয়ে খারাপ লাগলো ওর। পার্থিব উঠে দাঁড়ালো। তানহা চিন্তিত হয়ে বললেন, কি রে, তুই আবার উঠে দাঁড়ালি কেন? পায়ের ব্যথা সেরে গেল? হ্যাঁ মা, আমি ঠিক আছি। ঠিক আছে বলেও দেখা গেল ভালো মতো দাঁড়াতে পারছে না। ব্যথিত আঙ্গুলের দিকে হালকা নুয়ে আছে। সেই শাড়ি পরিহিতা মেয়েটি অর্থাৎ পার্থিবের ভাবি বললেন, তুমি কি শ্রুতিকে কোলে তোলার জন্য দাঁড়ালে? তো তুলবো না। শ্রুতিকে কি সারা রাত এখানে বসিয়ে রাখার প্ল্যান আছে নাকি? দেখো মা, তুমি তো বোঝো সারাদিন কত ঝামেলা গেছে। এখন এইসব নিয়মের মানে হয়? শ্রুতির রাগ হচ্ছে। সবার সামনে এমন কেন করছে লোকটা? পায়ে ব্যথা নিয়ে কোলে নেয়ার প্রয়োজন কি? খুব মহান সাজতে ইচ্ছে হচ্ছে নাকি? সাজাচ্ছি আপনার মহান হওয়া। পার্থিব অন্যদের উদ্দেশ্য করে বলল, পায়ে ব্যথা আছে, তা ঠিক হয়ে যাবে, কিন্তু না এই দিন আসবে আর না মুহূর্ত। কথা শেষ হয়েছে কি হয়নি তার আগেই হাতে তালির আওয়াজে চারপাশ মুখরিত হয়ে গেল। একজন এগিয়ে এসে পার্থিবের পিঠে থাপ্পড় মেরে গর্বের সহিত বললেন,
সাব্বাস ভাই, সাব্বাস। এই না হলে আমার ভাই। মুস্কি হাসলো পার্থিব। শ্রুতি বুঝতে পারল এই বিয়েতে সবাই অনেক খুশি। তার কারণ কারোর মুখের হাসি যেন সরছেই না। সত্যি সত্যি শ্রুতিকে কোলে নিয়ে হাঁটা ধরল পার্থিব। লিফটের সামনে আসতে পেছন থেকে হট্টগোলের আওয়াজ পাওয়া গেল। সকলে সমস্বরে বলছে, লিফট নো অ্যালাউ, নো অ্যালাউ। কোলে যখন নিয়েছই সিঁড়ি বেয়ে উপরে উঠতে হবে। পার্থিব মুস্কি হেসে শ্রুতিকে নিয়ে সারি দিয়ে উঠতে লাগলো। পিছনে আছে তার দলবল। দ্বিতীয় তলায় ওঠার পর শ্রুতি এর মাথায় ভূত চাপলো। ভাবলো, এখন যদি ওনার হাতে চিমটি কাটি তাহলে আমার চিমটি খেয়ে নিশ্চয়ই আমাকে কোল থেকে নামাবে। মহাপুরুষ, সাধু পুরুষ সাজতে চান? বের করছি আপনার ভালোগিরি। পার্থিবের কাঁধে রাখা হাতটা নামিয়ে আনলো শ্রুতি। পেছনে তাকিয়ে দেখলো সবাই ওদের দিকেই তাকিয়ে আছে। মানে সাবধানে কাজ করতে হবে এবার। এইবারও যদি সে আগের বারের মতো কাছে কাজ করে ফেলে তাহলে ঝামেলা হবে। তাই খুব সন্তর্পণে পার্থিবের বাহুতে চিমটি কাটলো শ্রুতি। পার্থিবের মাঝে কোনো পরিবর্তন না দেখে অবাক হলো। ফের আরো 2-3টা চিমটি কাটলো। সাধারণ চিমটি নেই, জ্বলে যাওয়া চিমটি। এবার যা পরিবর্তন হলো তা হলো পার্থিবের মুখ আগে থেকেও হাসি হাসি হয়ে গেল। এরই মধ্যে নিজেদের ফ্ল্যাটে এসে পড়েছে পার্থিব শ্রুতি। যেহেতু নিচেই ওদের বরণ করা হয়েছে তাই এখন সে সবের কোনো ঝামেলা নেই। পার্থিব ঢুকে শ্রুতিকে সোফায় বসিয়ে দিল আর কানে কানে ফিসফিসিয়ে বলল, আপনি এখনো অনেক ছোট শ্রুতি, আর আপনার বুদ্ধিগুলাও ছোট ছোট। নিজেও বড় হন আর বুদ্ধিগুলাকেও বড় করুন। শ্রুতি স্তব্ধ রূপে পার্থিবের পানে চেয়ে রইল। এই মুহূর্তে তার কাছে সবচেয়ে অসহ্যকর প্রাণীর নাম হলো পার্থিব। পার্থিব শ্রুতির অপ্রসন্নতা আন্দাজ করে ওর মুখপানে চেয়ে মিষ্টি করে হাসলো। ছোট একটা ফ্ল্যাট নিয়ে বিভার শ্বশুর বাড়ি দেখে বিভা বলতে গেল হালকা অবাকই হয়েছিল। কারণ এত বড় লোক ঘরে তার বাবা বিয়ে দিয়েছেন। সে ভেবেছিল ডুপ্লেক্স বাড়ি থাকবে। টাকা দেখেই তো বিয়ে দিয়েছে তার বাবা। কিন্তু সব নিয়ে বেশি মাথা ঘামায়নি বিভা, কারণ এসবের প্রতি তার কোনোই আগ্রহ নেই বলতে গেলে। আরেকটা জিনিস অবাক করেছি বিভাকে, বিভার শ্বশুরবাড়িতে আহামরি মানুষজন নেই। কেবলমাত্র বিভার শাশুড়ি, শ্বশুর আর 2 জন মহিলা। চাচির শাশুড়ি হবে হয়তো। হঠাৎ করে ঘড়ির দিকে নজর গেল বিভার। এ বাবা, রাত 12টা 7 বাজে। 11:30টায় তো হামিমের ওষুধ আছে। ও কোথায়? ওষুধ খাবে না নাকি? আর শ্রুতি বা কোথায়? না জানি শ্রুতি না খেয়ে ঘুমিয়ে পড়লো কেন। আর হামিম নিশ্চয়ই ওষুধ খাওয়ার কথা ভুলে গেছে। এই ওষুধ খাওয়া নিয়ে বড্ড ঝামেলা করে ছেলেটা। মুখটা কুঁচকে বিছানা থেকে নামলো বিভা। হামিমকে ডাকতে হবে। ওকে ডাকার জন্য বাইরে যেতে উদ্যত হতেই মাথায় যেন আকাশ সমান কিছু একটা ভেঙে পড়ল। এই ন্যানো সেকেন্ডে সে কত কিছু কল্পনা করে নিল, অথচ বুঝতেই পারল না সে এখন তার শ্বশুর বাড়ি। বুকটা ভারী হয়ে গেল, ব্যথা করতে লাগলো খুব করে। অসহনীয় এক যন্ত্রণায় ছেয়ে গেল চারপাশ। সে কি করে হামিমকে ডাকতে পারে? সে তো এখন অন্য বাড়িতে। সে কি করে শ্রুতিকে ডাকবে খাওয়ার জন্য? তার ছোট বোন শ্রুতি তো তার শ্বশুর বাড়িতে। শক্তি যেন নিমিষেই ফুরিয়ে গেল। পরে যেতে নিলে ওয়ার্ড্রপ ধরে নিজেকে সামলে নিল বিভা। যাদের ঘিরেই এতদিন বেঁচে ছিল তাদের ছাড়া কিভাবে থাকবে সে? নিচে বসে পড়ল। বুকের ভেতর থেকে কান্নাগুলো দুমড়ে মুচড়ে বেরিয়ে আসতে চাইছে। আজ মায়ের কথা খুব করে মনে পড়ছে বিভার। 8 বছর আগে যখন তার মা সিজার করানোর জন্য অপারেশন থিয়েটারে ঢোকানো হবে, তখন তার মা মাথায় হাত রেখে বলেছিল, আমার বিভা তো লক্ষ্মী, আমার লক্ষ্মী মা। বিভা মা, আমার বোনকে দেখে রাখিস। আর আল্লাহ না করুক যদি আমি আর না ফিরি, তাহলে আমার পেটে যে আছে তোর আরেক বোন বা ভাই, তাকেও দেখে রাখিস। বড় বোন তো মায়ের মতো, আমি না থাকলে তুই ওদের মা হবি। তোরা আমার লক্ষ্মী মা, আমার 2 জান্নাত। আর হ্যাঁ, কখনো মন খারাপ করে থাকবি না। মায়ের ভালোবাসা, দোয়া তোদের সাথে থাকবে। মায়ের দোয়া কখনো আল্লাহ বিফলে নেয় না। ভালো থাকিস মা আমার। বলেই তাহিরা জড়িয়ে ধরেছিল বিভাকে। সারা মুখে চুমু এঁকে দিয়েছিল। কেন যেন সেদিন মাকে ছাড়তে ইচ্ছে হয়নি বিভার। খুব করে জড়িয়ে ধরে থাকতে মনে চেয়েছে। এরপর তার মা তাকে ছেড়ে শ্রুতিকে জড়িয়ে ধরল। দুজনকে একসাথে জড়িয়ে ধরে থেকে ওদের ছেড়ে অপারেশন থিয়েটারে ঢুকলো। যাওয়ার আগে ওদের দিকে তাকিয়ে হাসলো আর বলল, এটা কি কান্নার সময়? বোকার মতো দুজনে কাঁদছিস কেন? আমি তো তোদের জন্য নতুন ভাই বোন আনতে যাচ্ছি। কাঁদে না মা। সেই যে গেল আর ফিরে এলো না। ডায়াবেটিস আর রক্তের সমস্যা থাকায় চলে গেল চিরনিদ্রায়। এখন কেউ হাজার কাঁদলেও বলে না। কাঁদে না মা,
আমার কষ্ট হবে তো তোরা কাঁদলে। বিভার গলা ব্যথা করতে লাগলো। সে কখনো হাউমাউ করে কিংবা জোরে কাঁদে না, কান্না গিলে নেয়। এতে কিছুটা গলা ব্যথা হয়, হলে হোক। একটা 10 মিনিটে বিভার স্বামী দরজা খুলে ভিতরে ঢুকলো। বিভা শান্ত চোখে মাথা উঁচু করে তাকালো। বিভাকে অবাক করে দিয়ে তার স্বামী বাথরুমে ঢুকে গেল। বিভা বাথরুমের দরজার দিকে নির্নিমেষ চেয়ে রইল। খাটের মাঝখানে নির্জীব প্রাণীর ন্যায় বসে আছে বিভা। তার স্বামীর নাম সম্ভবত মাহাব হবে। বিভা হাফ নিঃশ্বাস ছাড়ল। মায়ের মৃত্যুর পর আবার আজ প্রথম নিজেকে অসহায় লাগছে বিভার। বিদায় বেলাতেও সে কাঁদেনি। শ্রুতির মাথায় হাত বুলিয়ে গাড়িতে উঠিয়ে নিজেও তার শ্বশুর বাড়ির আনা গাড়িতে বসেছিল। বিদায় বেলাতে হামিম কত খুঁজল, কিন্তু রাগ করে ছেলেটা কোথায় বসেছিল কে জানে। সবার তাড়াহুড়ায় দেখাও হলো না। তবে দাদিজান তো আছে, সে নিশ্চয়ই খেয়াল রাখবে। খাটের ফুলের দিকে তাকালো বিভা। আহামরি তেমন কোনোভাবে সাজানো হয়নি, বিছানায় শুধু ফুল রাখা, এতটুকুই। পানি পড়ার শব্দ আসছে, হয়তো গোসল করছে লোকটার সাথে সেভাবে কথা হয়নি। তাছাড়া কথা বলার উপায় কই, তার বাবাই তো রাখেনি, পাছে বিভা উল্টাপাল্টা বলে বিয়ে না ভেঙে দেয়। বিভার যে বিয়েতে মত ছিল না তাও না, আর 5টা মেয়ের মতো সেও স্বপ্ন দেখতো তার বিয়ে হবে, সংসার হবে। কিন্তু সবকিছু সামলে নেওয়ার আগে তাদের বাবা তাদের 2 বোনকে বিয়ে দিয়ে দিল। বিভা চেয়েও কিছু করতে পারল না, কারণ এর প্রভাব পড়বে হামিমের উপর। বিভা স্বভাবে ভীষণ শান্ত মেয়ে, শ্রুতির মতো তিরিং বিরিং শ্রেণীর মেয়ে নয়। কিছু একটা শব্দ হতেই শব্দের উৎস খুঁজতে সেদিকটায় তাকালো বিভা। তার শাশুড়ি মা দাঁড়িয়ে আছে। বিভা খাট থেকে নেমে দাঁড়ালো। বিভার শাশুড়ি হাসিনা বেগম এগিয়ে এলেন, ব্যাকুল কণ্ঠে বলল, বউ, মাহাতির আব্বা আইছে? কথা হয়েছে তোমার লগে? বিভা শান্ত দৃষ্টি মেলে চেয়ে রইল। তার কিছুই বোধগম্য হলো না। মাহাতির কে? তবে কি তার স্বামীর নাম মাহাতির? বিভা মিনমিনে কণ্ঠে বলল, মাহাথির আসলে উনি ওয়াশরুমে গেছেন ফ্রেশ হতে। আচ্ছা, এমনিতে কোনো সমস্যা নাই তো? না না, ঠিক আছে। আচ্ছা, তাইলে থাকো কেমন? বিভা চুপচাপ দাঁড়িয়ে রইল। হাসিনা বেগম প্রশান্তির শ্বাস ফেলে চলে গেলেন। বিভা ঘুরে বাথরুমের দিকে তাকালো। মানুষটা এখনো বের হলো না। কেমন যেন মনের মাঝে অন্যরকম খারাপ একটা অনুভূতি হচ্ছে। এছাড়াও শাশুড়ির কণ্ঠে কেমন অনিশ্চয়তার টান। চিন্তা হতে লাগলো বিভার, নতুন করে খারাপ কিছু হবে না তো? তার অবচেতন মনে কোথাও এই আশা ছিল যে শ্রুতি হামিম বাদেও হয়তো সে নতুন আপনজন পেতে চলেছে। সেই আশা কি পূরণ হবে? হামিমের একটা খোঁজ নেওয়া দরকার। বিভা তড়িঘড়ি করে নিজের ফোন খুঁজতে লাগলো। আকাশের চাঁদটা সুন্দর, অনেক বেশি সুন্দর। সুন্দর তো হবেই, চাঁদটা যে শ্রুতির মা, তাই তো এত সুন্দর। এই কথা তো তাহিরা নিজে বলেছে। শ্রুতিকে একবার তার এক বান্ধবী বলেছিল, শ্রুতি, তোমার গায়ের রং কালো, কিন্তু আমাকে দেখো, আমি কত ফর্সা। তা নিয়ে শ্রুতির সে কি কান্না। না বিভা থামাতে পারে, না আমিন সাহেব থামাতে পারে, আর না তাহিরা থামাতে পারে। অবশেষে তাহিরা শ্রুতিকে কোলে নিয়ে ছাদে উঠে গেল। ছাদে গিয়ে শ্রুতির মুখ উঁচু করে বলল, শ্রুতি, আকাশের কোন জিনিসটা সবচেয়ে সুন্দর আমাকে বলো তো? শ্রুতি চোখ পিটপিট করে বলল, তারা সবচেয়ে সুন্দর। আর ওই তারাটাই হলো শ্রুতি। আমি কি করে তারা হব? তারা তো ফর্সা। আমার শ্রুতিই হচ্ছে আকাশের সবচেয়ে সুন্দর তারা। আমার মেয়ের মতো সুন্দর মেয়ে এই দুনিয়াতে নাই। যারা মানুষ হিসাবে একটু কালো হয়, তাদের মনটা হয় অনেক ফর্সা আর সুন্দর। ঠিক তেমন আকাশের তারা। আসলে মানুষের মনগুলাকে আল্লাহ আকাশে সাজিয়ে রেখেছেন আর নাম দিয়েছে তারা। সুন্দর না ব্যাপারটা? তোমার মনও সুন্দর, আপার মনও সুন্দর। তাহলে তোমরা কই? ওই তো তোর আশেপাশে তারাগুলো মধ্যেই বিভা আছে, আর আমি হলাম ওই চাঁদটা। মা তো বড়, তাই চাঁদটাও তারাদের চেয়ে বড়। সেদিন শ্রুতি খুব হেসেছিল। খিলখিল করা হাসিতে বিমুগ্ধ হয়েছিল প্রকৃতি। এরপর থেকে প্রতিদিনই আকাশে তারা দেখত শ্রুতি। সবচেয়ে সুন্দর তারাটাকে বিভা বানাতো, আর তার পাশের তারাটা সে নিজে হতো। হামিম আসার পর তাদের তারা রাজ্যে হামিমের আগমন ঘটল, আর আমিন সাহেবের নির্গমন। তারাগুলো অনেক বেশি সুন্দর, আর আকাশের তারাদের থেকেও আমার সামনের তারাটাও তুলনামূলক একটু বেশি সুন্দর। নিজের পাশে কারোর উপস্থিতি টের পেতে আর চোখে দেখল শ্রুতি। তার ধারণাকে সত্যি করে দিয়ে তার পাশে পার্থিবী দাঁড়িয়ে আছে।
বিরক্তিতে মুখ দিয়ে আওয়াজ বের করে জানালা থেকে খাটের সামনে এসে দাঁড়ালো শ্রুতি। পার্থিব শ্রুতির পাশে এসে দাঁড়িয়ে বলল, আপনার সাথে ফ্লার্ট করলাম, কেমন হলো? শ্রুতি উত্তর দিল, আপনার কি মনে হয় না আপনি একটু বেশি বেশি করছেন? কেন করছেন এমন? আপনার স্বামী তাই। পার্থিবের সরল উত্তর। কথাটা কানে পৌঁছতেই ভেতরে ভেতরে কেঁপে উঠল শ্রুতি। ঠিকই তো, এই মানুষটাই তার স্বামী। কিন্তু তবুও পার্থিব তো জানে না শ্রুতির সম্পর্কে। আপনাকে খুব সুন্দর লাগছে, তবে একদম ন্যাচারাল ভাবেই আপনি বেশি সুন্দর, স্নিগ্ধ। এখন মেকআপটা কেমন যেন গলে গলে পড়ছে। কথাটাই শ্রুতির অস্বস্তি হলো। কোনো ছেলের সাথে তেমন মেশার সুযোগ হয়ে ওঠেনি। হঠাৎ এইভাবে কোনো পুরুষের প্রশংসায় অস্বস্তি হওয়াটাই হয়তো যুক্তিগত। পার্থিবের দিকে নিজের পিঠ তাক করে উল্টে ঘুরে বলল, আপনাকে আমার মেকআপ পর্যবেক্ষণ করতে আমি বলিনি। তা হয়তো বলেননি, কিন্তু স্বামী হিসেবে আমার একটা দায়িত্ব আছে না? আপনি প্রথম দেখাতেই একটা মেয়ের সাথে এভাবে কিভাবে কথা বলতে পারেন? আশ্চর্যের সাথে রাগ মিশিয়ে প্রশ্ন করল শ্রুতি। প্রথমত আপনি আমার বউ, আর দ্বিতীয়ত এটা আমাদের প্রথম দেখা নয়। এর আগেও আমাদের দেখা এবং কথা দুটোই হয়েছে, যদিও সেটা প্রথমবার ছিল না। শুনে কষ্ট লাগলো যে আমাকে ভুলে গেছেন। শেষ পর্যন্ত কিনা ভুলো মনের বউ পেলাম। কষ্টের অভিনয় করল পার্থিব। শ্রুতির সঙ্গে সঙ্গে পার্থিবের দিকে তাকালো। এর প্রথম তাদের দুজোড়া চক্ষু একে অপরের দিকে স্থির হলো। শ্রুতি নিঃশব্দে ভাবতে লাগলো তার সাথে পার্থিবের কোথায় দেখা হয়েছে। সত্যি কি দেখা হয়েছে, নাকি ছেলেটা মিথ্যে মিথ্যে বলছে? ভেবেই বুড়োদায় কুচকে গেল শ্রুতির। বেশি চিন্তা করবেন না, স্বাস্থ্যের জন্য একদম ভালো নয়। আর আমি চাই না আমার বউ প্রথম রাতেই চিন্তা করতে গিয়ে অসুখ বাঁধিয়ে ফেলুক। আর তাছাড়া আমার যখন আপনার সাথে প্রথম দেখা হয়েছিল তখন আপনি আমায় দেখেননি, কেবল আমিই দেখেছিলাম। তাই আপনি চাইলেও আমায় মনে করতে পারবেন না। মানুষটা বড্ড অদ্ভুত। এই পর্যন্ত শ্রুতি একটা ভালো করে কথাও বলেনি, অথচ সে একটার পর একটা কথাই বলেই চলেছে, আর প্রতিটা কথাই আমার বউ বলে সম্বোধন করছে। পার্থিব কি সত্যি শ্রুতিকে পছন্দ করেছে, নাটকে নাটক করছে? এসব নাটকই তো। কাউকে পছন্দ করা তো সহজ নাকি? ছেলেদের কাজই তো এই নাটক করা। বউয়ের সামনে নাটক করা, আর বউ না থাকলে অন্য মেয়ের কাছে সুখের খোঁজ করা। এইসবের জলজ্যান্ত উদাহরণ তার পিতা আমিন শিকদার। নিজের বাবার প্রতি ঘৃণায় চোখে পানি চলে এলো শ্রুতির। শ্রুতি উল্টো দিকে ঘুরে আছে বিধায় তার মুখ দেখা যাচ্ছে না। পার্থিব এগিয়ে এলো, মিষ্টি হাসি সমেত বলল, শ্রুতি, আমার মনে হচ্ছে কোনো কারণে আপনি রেগে আছেন। রেগে থাকুন, সমস্যা নেই, রাগটা স্বাস্থ্যের জন্য ভালো। কিন্তু রেগে থাকলেও চলুন দুজনে একসাথে মিলে নামাজ পড়ে নিই। এতে যদি আপনার মাথার শয়তান মাটিতে নামে। শ্রুতি পার্থিবের দিকে চাইল। রাগ করতেও এখন আলসেমি লাগছে। বোঝাই যায় মানুষটা নিজে খুব ঠান্ডা মাথার। শ্রুতি বিরক্ত হয়ে বলল, নামাজ পড়বেন তো পড়ুন, আমাকে বলার কি আছে? বলেই বাথরুমে চলে গেল। কিছুক্ষণ পরই বেরিয়ে নামাজে দাঁড়ালো। পার্থিবের অবাক হওয়া উচিত কিনা পার্থিব বুঝল না। নামাজ যেহেতু পড়লই, শুরুতে অমন করার মানে কে ছিল? দুজন একসাথে নামাজ পড়ে নিল। নামাজের শ্রুতির একমাত্র দোয়া তার আপা আর ভাই যেন ভালো থাকে, খুশি থাকে। অপরদিকে পার্থিবের দোয়া তাদের বিবাহিত জীবন যেন বরকতময় হয়। রাত অনেক হয়েছে, ঘুমানো উচিত। বিছানায় ফুলের ছড়াছড়ি। শ্রুতি জানিয়েছে সে এত ফুলের মাঝে কিছুতেই ঘুমাতে পারবে না। পার্থিব তাই তা পরিষ্কার করতে নেমে গেছে। শ্রুতি নিজেই করতে নিলে পার্থিব বলল, দেখুন, এখন আপনি আমার বউ, এটা ঠিক। এই ঘর আমাদের, এটাও ঠিক। কিন্তু আপনি মন থেকে কিছুই মানেননি। সেই হিসেবে আপনি এখনো মেহমান বউ। যেদিন মন থেকে সব মানবেন সেদিন আপনি হবেন আপন বউ। আর সেদিন আমি আপনাকে কোনো কিছুতেই বাধা দিব না। সেই পর্যন্ত আপনি আমার কাছে মেহমান। তাই মেহমান সাহেবা, আপনার সেবায় আমাকে নিয়োজিত হতে দিন। পরিষ্কার শেষে পার্থিব উজ্জ্বল মুখে এগিয়ে এলো, বলল, আপনি এবার শুতে পারেন, একদম বিছানা ক্লিয়ার। আসুন শুয়ে পড়ুন, আমি পায়ে মলম লাগিয়ে আসছি। কথাটা বলেই পার্থিব কোনো কারণে বারান্দায় যাচ্ছিল। শ্রুতি পেছন থেকে বলল, শুনুন। পার্থিব পেছনে ফিরতেই শ্রুতি সামনের দিকে ফিরে গেল, অর্থাৎ আবার পার্থিবের দিকে পিঠ তাক করে দাঁড়ালো। পার্থিব তাকিয়ে রইল। শ্রুতি নিজের অস্বস্তি, ইগো সব দূরে ঠেলে বলল, আমি আসলে সরি। পার্থিবের ভুরু কুচকে গেল, বলল, কেন? শ্রুতি চোখ বন্ধ করে নিঃশ্বাস ফেলে বলল, তখন আমি ইচ্ছে করে আপনার পায়ে জগটা ফেলে দিয়েছিলাম। আপনার প্রতি অনেক রাগ হয়েছিল, তাই এখনো রাগ আছে, তবে আমি ভুল করেছি।
তাই আমার মনে হলো সরি বলা দরকার। এক নিঃশ্বাসে কথাগুলো বলে থামল শ্রুতি। পার্থিব ক্ষমা করে দেওয়াটা অপ্রকাশিত রেখে কিছুটা মজার ছলে বলল, ছোট মানুষদের ভুল ক্ষমা করে দেয়া উচিত। শ্রুতি ক্রুব্ধ দৃষ্টিতে চেয়ে রইল। কিছুক্ষণ পরই শ্রুতি লক্ষ্য করল তোষক জাতীয় কিছু আলমারির নিচের পাট থেকে বের করছে পার্থিব। শ্রুতির বুড়ি কুচকে গেল আপনা আপনি। শ্রুতি কিছু বলার পূর্বেই পার্থিব বলল, আজ সারাদিন অনেক ধকল গেছে, ঘুমিয়ে পড়ুন জলদি। আপনাকে কেউ এখানে নাটক করতে বলেনি পার্থিব। আপনি যদি এখানে ঘুমানোর চিন্তা করে থাকেন তাহলে চুপচাপ খাটে এসে শুয়ে পড়ুন। আজ আর ঢং আমি পছন্দ করি না। আজ ঢং করছেন, কিছুদিন পর ঝাঁপিয়ে পড়বেন। শ্রুতির রুক্ষ কণ্ঠে শান্ত দৃষ্টিতে চাইল পার্থিব। কেউ একজন বলেছিল, কোনো মানুষ যদি কাউকে নাম ধরে সম্বোধন করে এতে করে ভালো লাগা কাজ করে মানুষটার প্রতি। পার্থিবের ভালো লেগেছে শ্রুতির মুখে নিজের নাম শুনে, সাথে বাকি কথা শুনে হাসিও পেল। পুরুষদের নিয়ে যত নেগেটিভ ধারণা আছে সব নিজের মনে পুষে রেখেছে। উত্তর দিল, সমস্যা নেই, আমি খাটে ঝাঁপিয়ে পড়লে আপনি না হয় একটু তোষকে ঝাঁপিয়ে পড়বেন। আর এই উঁচু তোষকটা এখানেই থাকে, খাটের পাশে। আমার খাটের চেয়ে এই তোষকটা ভীষণ প্রিয়। এখানে শুয়ে আমি আরাম করে বই পড়ি। তবে আজ তো আমার বাসর রাত। রুমের সৌন্দর্য রক্ষার্থে আমার মা এটাকে আলমারিতে ঢুকিয়ে রেখেছিল, তাই এত চিন্তা ছেড়ে শুয়ে পড়ুন। শ্রুতিকে একইভাবে বসে থাকতে দেখে কিছু বলতে উদ্যত হবে এরই পূর্বে কোনো গুরুত্বপূর্ণ কাজ মনে পড়ে গেছে এমনভাবে উঠে দাঁড়ালো। আলমারি থেকে একটা খাম এগিয়ে দিল। শ্রুতি সেদিকে তাকিয়ে রইলে পার্থিব বলল, আমার বউকে ছোঁয়ার সকল শর্ত পূরণ করলাম। শ্রুতির মুখটা কিছুটা ভরকে গেলে পার্থিব হেসে দিল। তার বউ দেখি সত্যি অনেক বোকা। পার্থিব এগিয়ে শ্রুতির কপালে চুল দুহাত দিয়ে সরিয়ে মাথায় হাত রাখল। মুহূর্তের মধ্যে শরীরে যেন ঝংকার তুলে দিল শ্রুতির। চোখের কোণে জমা হলো কিছু বিন্দু বিন্দু ভাসা পানি। পার্থিবের মাথায় হাত রাখাতে হঠাৎ মনে হলো যে এর চেয়ে ভরসার হাত আর কিছু হতে পারে না। পার্থিব গিয়ে শুয়ে পড়ল সরু তোষকে, কপালে হাত দিয়ে ঘুমানোর চেষ্টা করলো। শ্রুতি অন্যদিকে ঘুরে রইল। এসব কি স্বপ্ন নাকি বাস্তব? কিছুক্ষণ পরে পার্থিবের গলা ভেসে এলো, শ্রুতি, বলুন। আপনি বলেছিলেন বিয়ে মানে অর্থের বিনিময়ে যৌনতা। ভুল কিছু বলিনি, ঠিকই বলেছি। এবার পার্থিবের গলা পাওয়া গেল না। কিছুক্ষণ পর পার্থিব বলল, আমার কাছে বিয়ে মানে আত্মার বিনিময়ে আত্মা। আমাদের হবে আত্মার সম্পর্ক, আপনি দেখে নিয়েন। খাটের পাশেই ফোমের তোষক জাতীয় কিছুতে আরামে ঘুমাচ্ছে পার্থিব। দৃশ্যটা সুন্দর, আরামপ্রিয় দৃশ্য। হিমবাতাস ছুঁয়ে দিচ্ছে গা। তার দারুণ পার্থিবের শরীরে পাতলা এক চাদর যা তার ঘুম থেকে আরো গভীর ও আরামদায়ক করে তুলছে। সেদিকেই শ্রুতির নিষ্প্রভ দৃষ্টি। লোকটা কি সুন্দর ঘুমাচ্ছে, অথচ তার কোনো কার্যকলাপ শ্রুতির ওপর প্রভাব ফেলছে না। এক দৃষ্টিতে শুধু ভেবে চলেছে হামিম কি করছে। বিদায় বেলায় হামিমের দেখা পায়নি শ্রুতি। বিভা ছেলেটা কোথায় ছিল কে জানে। হতে পারে তার ভাই শারীরিক মানসিক কোনো দিক দিয়ে সম্পূর্ণ সুস্থ নয়, কিন্তু তার ভাই তো তার বোনদের চেনে, ভালোবাসে। হামিমের দুনিয়া বলতেই বিভা শ্রুতি। আজ তারাই দূরে সরে এলো। কি করছে তার ভাই? ছোটবেলায় তাহিরার পেটে যখন হামিম ছিল তখন অন্য মানুষেরা বলতো শ্রুতির বোন হবে। কথাটা মুহূর্তের মধ্যে গায়ে জ্বলন ধরানোর কাজ করত। শ্রুতি রেগে মুখ ফুলিয়ে সকলকে বলে দিত, আপনি আর আমাদের বাড়িতে আসবেন না। জানালার গ্রিলে মাথা টেকিয়ে আকাশের তারাগুলো দেখায় মনোনিবেশ করলো শ্রুতি। সারা আকাশ জুড়ে তারা, কেবলমাত্র এক জায়গাতেই তিনটে তারা, বিভা, শ্রুতি আর হামিম। অধর প্রশস্ত করে হাসলো শ্রুতি। এর থেকে সুন্দর দৃশ্য আর হতে পারে না। কাল একটু ক্লান্ত ছিলাম, তাই জলদি ঘুমিয়ে পড়েছি। আপনি বোরিং ফিল করেননি তো? বলল পার্থিব। আপনার এত উদ্বিগ্ন হবার মতো কি হলো? ঘুম পেয়েছে, ঘুমিয়ে গেছেন। এখানে এমন করে কৈফিয়ত দেওয়ার মতো কিছু হয়নি। আমি কি কিছু জিজ্ঞেস করেছি? পার্থিবের মন ক্ষুণ্ণ হলো কিছুটা। শ্রুতির কাছে এমন ব্যবহার সে আশা করেনি, আবার ভালো ব্যবহারও আশা করেনি। আচ্ছা, শ্রুতিকে সামান্য ব্যাপার নিয়ে এখনো রাগান্বিত? যদিও আমাদের বিয়ে করাটা স্বাভাবিক ব্যাপার নয়, তবুও বিয়ে তো হয়ে গেছে, এখনো রেগে থাকবে? শ্রুতি খাটে বসে আছে। পার্থিব শ্রুতির সাথে কথা বলার প্রসঙ্গ খুঁজল, ভালো কোনো প্রসঙ্গ পাওয়া গেল না। আপনি কি আমার উপরে কোনো কারণে রেগে আছেন শ্রুতি? সেটা আপনার না জানলেও চলবে। প্লিজ আমাকে আমার মতো থাকতে দিন। ভাই থেকে তানহা বেগমের গলা শুনতে পাওয়া গেল। সে রুমে প্রবেশ করে সর্বপ্রথম দুজনের দিকে তাকিয়ে মন মাতানো এক হাসি দিলেন। তার হাসিতেই যেন সকালের সৌন্দর্য বৃদ্ধি পেল বহুগুণ। পার্থিব,
শ্রুতি, নিচে যাবি কখন? ব্রেকফাস্ট করতে হবে তো। দুজনে নিচে আয়। বলেই তানহা বেগম চলে গেলেন। শ্রুতি সেদিকে তাকিয়ে কিছু একটা ভেবেই পার্থিবের সামনে এসে দাঁড়ালো। অশ্রুভাষা চোখে অনুরোধ করে বলল, আপনি আমায় সাহায্য করবেন? নিজের ঠোঁটের হাসিটুকুর রেশ গলায় মাখিয়ে বলল, শুধু একবার বলে দেখুন, আমি আমার ভাইয়ের সাথে কথা বলতে চাই। পার্থিব বুঝতে পারল শ্রুতির মনের অবস্থা। তবে এটা ভেবে বেশ অবাক হলো যে শ্রুতির ভাই আছে। শ্রুতির ভাইয়ের সম্পর্কে কিছু জানে না পার্থিব। কই বিয়ের দিনও তো সে দেখল না। কই ছিল তার ভাই? কথার মাঝে প্রভা প্রত্যাশার আগমন। ভাবি, সারাদিন আমার হ্যান্ডসাম ভাইয়ের সাথে থাকলে হবে? খাবার খাবে কখন? বলেই নিজের চোখের চশমাটা ঠিক করলো প্রভা। হঠাৎ কারো কথায় চমকে উঠল শ্রুতি। তাদের কথা কানে পৌঁছতেই পারল না শ্রুতির। তার আগে প্রভা প্রত্যাশা দুজন মিলে শ্রুতির দুহাত ধরে নিয়ে যেতে লাগলো। শ্রুতি পিছন ঘুরে ব্যাকুল দৃষ্টিতে চাইল। পার্থিব নিজের চোখের পলক ফেলে আশ্বস্ত করল শ্রুতিকে। খেতে গিয়েও ফেসাতে পড়ল শ্রুতি। সে বুঝে না তার চারপাশের ঝামেলাগুলো এমন করে ওত পেতে থাকে কেন। তার পাতে দেওয়া ছিল ইলিশ মাছের টুকরো আর ভাত, অথচ সে জীবনেও নিজে বেছে মাছ খায়নি। অন্য মাছ খেলেও সে ইলিশ মাছ খায় না। খায় না বলতে কাটা বাছতে তার ভালো লাগে না। ওই বাড়িতে তো ইলিশ মাছ রান্না হলে সেদিন বিভা নিজে মাছ বেছে হামিমারটাকে খাইয়ে দিত। কিন্তু এখানে তো বিভা নেই, হামিম নেই, কেউ নেই। ভাবতেই গলায় ব্যথা হতে লাগলো শ্রুতির। প্লেটের দিকে তাকিয়ে একদলা সাদা ভাত মুখে পুড়ে নিল সে, আর মনে চিবোতে লাগলো। এ কি, তুমি মাছ খাচ্ছ না কেন? আহাজারি করে বলল তানহা। আমি ইলিশ মাছ খেতে পারি না। শান্ত তবে সোজা উত্তর দিল। তানহা শাসন করে বললেন, এমা, আমাকে বলবে তো, আমি সাহায্য করছি, দাঁড়াও। শ্রুতি মাথা নিচু করে না বোঝালো সে কারো সাহায্য চায় না, লাগবে না সাহায্য। তানহা আদুরে হাত মাথায় বুলিয়ে দিলেন। মাংসের বাটি এগিয়ে পাতে তুলে দিলেন। শ্রুতি নিচু হয়ে চোখের পানিগুলো সামনে নিল। শ্রুতির ধারণা সে কঠিন ধাঁচের মেয়ে, তবে অল্পতে চোখে পানি আসার মানে কি? পাশে থেকে পার্থিব মাছ বেছে শ্রুতির পাতে তুলে দিল, বলল, খেয়ে নিন শ্রুতি, ইলিশ আমার প্রিয় মাছ। আপনি খেয়ে দেখুন কত মজা। কাটা হয়তো একটু বেশি, তবে স্বাদ তার চেয়েও বেশি। কাটার জন্য বোধহয় মাছটা এত মজা। আর নজরে তাকালো শ্রুতি। এই কয়েক ঘন্টায় সে যা বুঝেছে তার ভিত্তিতে পার্থিব বড্ড বেশি কথা বলে, অযথাই কথা বলে। শ্রুতি কি বলেছে যে ইলিশ খায় না? তার কাটা বাছতে ভালো লাগে না বলে সে খায় না। অথচ লোকটা এমন ভাব করলো যেন শ্রুতি কোনোদিন ইলিশ মাছ খায়নি। পার্থিব মাছ বেছে বেছে শ্রুতির পাতে তুলে দিচ্ছে। কৃতজ্ঞতার বদলে শ্রুতির রাগ হচ্ছে। তবে তানহা ব্যাপারটা বেশ ভালো লাগছে। স্বামীদের তো এমন হওয়া উচিত, স্ত্রীদের প্রতিটি ব্যাপারে নজর রাখা, দায়িত্বশীল হওয়া, স্ত্রীদের প্রতি যত্নবান হওয়া, আদর্শ স্বামী হওয়া। নিঃসন্দেহে তার ছেলে পার্থিব আদর্শ স্বামীর দলে পড়ে। আনমনে বসে আছে বিভা। মনে জমেছে অজস্র কালো মেঘ। বৃষ্টি পড়ে মনটা পরিষ্কার হলে ভালো হতো, অথচ বৃষ্টি পড়ুক তাও বিভা চায় না। ও বাড়িতে ফোন দিয়েছিল, দাদি ফোন ধরেছে। হামিমকে চাইল বিভা, অথচ হামিম বিভার সাথে কথা বলতে নারাজ। হাজার বলেও কথা বলানো যায়নি হামিমের সাথে। বিভা আরও জেনেছে হামিম তার ওষুধ খাওয়া বন্ধ করে দিয়েছে। খিদে পেলে ভাত খাই নিজে হাতে, অথচ ওষুধ খায় না। দাদি ওষুধের কথা বললে অযথাই চিল্লাপাল্লা করে। বিভা সকালে যাও খেয়েছে, কিন্তু হামিমের কথাটা শোনার পর দুপুরে গলা দিয়ে খাবার নামেনি বিভার। পৃথিবীটা কেমন যেন বড্ড মন খারাপ করা। পৃথিবীর স্বভাবই হয়তো মন খারাপ করিয়ে দেওয়া। এই যেমন কাল রাত থেকে আজ পর্যন্ত নিজের স্বামীর সাথে স্বাভাবিক কথাই বলতে পারেনি বিভা। রাতে দুজন দুজনের মতো ঘুমিয়েছে। সকালবেলা নাকি নিজের কাছে চলে গিয়েছে মাহাব। বিভার শাশুড়ি শ্বশুর মিলে একাই নাস্তা করে নিয়েছিল, দুপুরেও তাই। লোকটা এমন করছে কেন? এদিকে তার শাশুড়ি তাকে এটা সেটা বলে পাগল বানাচ্ছে। সব প্রশ্নই মাহাব লোকটাকে নিয়ে। যার সাথে কথাই বলেনি তাকে নিয়ে কি উত্তর দিবে? এরই মাঝে শাশুড়ির ডাক পড়তেই তার কাছে চলে গেল বিভা। বিভা সুন্দর একটা সংসার চায়, ভালোবাসা চায়, নিজস্ব এক পৃথিবী চায়, যেখানে সবাই সবাইকে ভালোবাসবে, কোনো কষ্ট থাকবে না। তবে হ্যাঁ, মান অভিমান অবশ্যই থাকবে। বিভার মনটা এখন ভালো। শ্রুতির সাথে তার কথা হয়েছে। শ্রুতির পর দাদির সাথে কথা বলে আবার হামিমের খোঁজ নিয়েছে বিভা। জানা গেছে দাদি হামিমকে ওষুধ খাওয়াতে সক্ষম। শুনেই বিভা খুশিতে গদগদ হয়ে গেছে। খুশির জন্য বেশি কিছু প্রয়োজন পড়ে না, কেবলমাত্র আপন মানুষের ভালো থাকাই যথেষ্ট। দাদি কথার এক ফাঁকে আরো বলেছেন, স্বামীর ঘর ভালো কইরা করিস বিবা, মনে রাখিস স্বামীর ঘর আসল ঘর। তোর বাপ খারাপ দেখা পুরা পুরুষ জাত খারাপ না। স্বামী হইল আপন মানুষ। পৃথিবীতে স্বামীর থেকে আপন কেউ নাই।
তাই তারে মাইনা চলবে, খুশি রাখার চেষ্টা করবে আর বহুত ভালোবাসবে। বুঝলি সেমরি? বুঝেছি। এক শব্দে উত্তর দেয় প্রভা। দাদি এই সব না বললেও বিভা শুনত। অকারণে মানুষকে কষ্ট দেওয়া তার পছন্দ না। বিয়ে যেহেতু হয়েছে, সংসার হবে, তার জন্য অন্য মানুষেরা কেন কষ্ট পাবে? তাদের কথাই কি ছিল বিভা জানে না। তবে অদৃশ্য কোনো কারণে নিজের স্বামীর জন্য টান অনুভব করছে সে। তার আপনজনদের তালিকা সীমিত, কিন্তু বিভার ইচ্ছে সে তার আপনজনদের তালিকা বৃদ্ধি করবে। নিজের ভাবনায় নিজেই হেসে উঠল বিভা। তার মুস্কি হাসিটা সুন্দর, মলিন হাসি, তবে ভীষণ সুন্দর। তানহার দৌড়াদৌড়ি শেষ নেই। সকাল থেকেই সকল কাজ ত্বরান্বিত ভঙ্গিমায় করছে সে। একেবার করে এক এক দল আসছে বউ দেখতে। সবার সাথে আন্তরিকতার সাথে কথা বলতে হচ্ছে তাকে। একদল যায় তো কিছুক্ষণের মধ্যে অন্য দল এসে হাজির। সবাইকে আবার সঠিকভাবে আপ্যায়নও করতে হচ্ছে। একা পেরে ওঠা যাচ্ছে না। অন্যরাও নিজেদের মতো নানা কাজে ব্যস্ত। কি আর করার, ছেলে যখন বিয়ে দিয়েছে বউ দেখতে তো মানুষ আসবেই। পাতিল থেকে হরেক রকম পিঠা তুলে নিলেন প্লেটে। অতিথির সামনে প্রদানের জন্য উদ্যত হলেন তানহা। শ্রুতির মনটা ভালো না হলেও খারাপ না। সকালে বিভার সাথে কথা হয়েছে। তাছাড়াও সকালে পার্থিবকে বলেছিল যাতে হামিমের সাথে কথা বলিয়ে দেয়। পার্থিব কেমন করে যেন সত্যি সত্যি হামিমের কাছে ফোন পৌঁছে দিয়েছিল, কিন্তু বিভার মতোই হামিম শ্রুতির কাছে সাথে কথা বলেনি, শুধু চুপ করে কানে নিয়ে বসেছিল। হামিমের নিঃশ্বাসের শব্দ শ্রুতি ঠিকই পেয়েছে। হামিম অন্যদের তুলনায় জোরে নিঃশ্বাস নেয়। হামিমের নিঃশ্বাসের শব্দতেই খুশি হলো শ্রুতি। শ্রুতি গম্ভীর গলায় শুধু এটুকু বলেছিল, ভাই, আমি জানি তুই শুনতে পারছিস, মন খারাপ করিস না। আমি আজ চলে আসবো সন্ধ্যাবেলা, আপাও আসবে, আমরা আবার অনেক মজা করব। এটুকু বলে থামে শ্রুতি। আবারও বলতে শুরু করে, আমার ভাই যদি তার আপাদের ভালোবাসে তাহলে যেন সে সকালের নাস্তা, দুপুরের খাবার সব ঠিক মতো খেয়ে নেয়, ঠিক আছে? হামিম কিছু বলেনি, ফোন কেটে দিয়েছে। এতে অবশ্য শ্রুতি কিছু মনে করেনি, কারণ সে জানে হামিম অভিমানী। তার ধারণা তাকে কেউ ভালোবাসে না, অথচ সে জানেই না তার দুই বোন তাকে কতটা ভালোবাসে। নিজের পৃথিবী মানে 1.5 ঘন্টা ধরে একইভাবে বসে আছে শ্রুতি। প্রতিবেশীরা আসছে আর তাকে দেখে নানান রকম প্রশংসাসূচক বাক্য বলে বিদায় নিচ্ছে। সম্ভবত এরা এই বিল্ডিংয়েরই মানুষজন। তার শ্বশুরবাড়ি 11 তলার এক বিল্ডিং। প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ তলার ফ্ল্যাটগুলো মিলেই তার শ্বশুরবাড়ি। সে এখন 2য় তলায় অবস্থান করছে। তাকে ঘিরে আছে নানান মানুষজন। এখন অবশ্য তেমন ভিড় নেই, তবে শ্রুতি আশঙ্কা করছে কিছুক্ষণের মধ্যেই আবার ভিড় জমবে, অর্থাৎ তাকে আরেক দফা দেখতে আসবে। দূরে প্রভা প্রত্যাশা দাঁড়িয়ে খুশমেজাজে ছবি তুলছে। শ্রুতি সেখানে বিভার নিজেকে কল্পনা করল। মনের অজান্তে সূক্ষ্ম এক হিংসা কাজ করলো প্রভা প্রত্যাশার প্রতি। এতক্ষণে এটুকু জেনেছে যে প্রভা প্রত্যাশা যমজ 2 বোন, তার ছোট 2 ননদ। পার্থিবের ছোট 2 বোন, অর্থাৎ পার্থিবই বড়। পার্থিব বড় কথাটা ভুল, কারণ তার চাচারাও এখানে থাকে। সেই সূত্রে এই পরিবারের বড় ছেলে পার্থিবের চাচাতো ভাই হিমেল। শ্রুতির আশঙ্কা সত্য প্রমাণ করে দিয়ে আবার একদল মানুষ প্রবেশ করলো। তানহা এগিয়ে এলেন। বিয়ের দিনে সেই ভাবি মেয়েটিও এগিয়ে এলো। শ্রুতি জেনেছে এই মেয়েটি হলো হিমেলের স্ত্রী হিয়া। প্রভা প্রত্যাশা এদিকে তেমন একটা আগ্রহ দেখালো না। তারা নিজেদের কাজে ব্যস্ত। সুন্দর মতো ছিমছাম গড়নে 2 জন মহিলা আর একজন তুলনামূলক স্বাস্থ্যবান মহিলা এসেছেন। পাশে কিশোরী বয়সের একটি মেয়ে দাঁড়িয়ে আছে। সম্ভবত তাদের কারো মেয়ে হবে। তারা নিজেদের মধ্যে সাংসারিক আলাপ করতে লাগলেন। আলাপের এক পর্যায়ে সুন্দর মতো মহিলাটি বলে ফেললেন, মেয়ে তো মাশাআল্লাহ ভালোই আনছেন, রং চাপা হলেও দেখতে ভালো, কিন্তু এত রোগা কেন? শরীরে তো বলতে গেলে কিছুই নেই। শ্রুতি বিরক্ত হলো না। এমন কথা সে প্রায় শুনে। সে এসবে অভ্যস্ত, তাই এখন আর বিরক্ত হওয়ার কোনো কারণ নেই। শ্রুতির বদলে বিরক্ত হলেন তানহা। এসব কি ধরনের কথাবার্তা? শ্রুতি এতটাও চিকন নয়, আবার সে মোটাও নয়, মাঝারি গড়নের চেয়ে একটু কম। তার পছন্দ নাই হতে পারে, তাই বলে এসব বলবে কেন? কি ভাবি, মিথ্যা বললাম কি? দেখেন শরীরে কিছুই নাই, জামাই কি দেখে আদর করব। বলেই শরীর দুলিয়ে হাসতে আরম্ভ করলেন। মনে হলো বিশেষ কোনো কৌতুক বলে ফেলেছেন। শ্রুতি অবাক হয়ে চেয়ে রইল। সমাজে এমন কিছু মহিলা থাকে যারা এমন ইঙ্গিতপূর্ণ কথা বলে মজা পান, নিজেদের রসিক মানুষ হিসেবে গণ্য করেন। এরাও ঠিক তাই। শ্রুতি এদের নিয়ে তেমন ভাবল না। বলেছে তো বলেছে, তবে এটা সত্যি সে কিঞ্চিত লজ্জাবোধ করছে। আদর করার জন্য কিছু দেখার প্রয়োজন পড়ে না। আর আমি ইচ্ছে করেই হ্যাংলা পাতলা মেয়ে বিয়ে করেছি আন্টি। আসলে কি বলুন তো, আমি দেখেছি কিছু কিছু মেয়েরা বিয়ের পর কান্নাকাটি করে। আমার বউও যদি সেরকম হয়, যদি আবার কান্নাকাটি করে, তাহলে
কান্নাকাটি করলে যেন কোলে তুলে কান্না থামাতে পারি, তাই রোগা মেয়ে বিয়ে করেছি। আনন্দিত গলায় বলল পার্থিব। পার্থিবের রসিকতা শ্রুতির পছন্দ হলো না। কথাই ঠিক কি প্রকাশ পেল শ্রুতি বুঝল না, চেষ্টাও করলো না। মহিলা পার্থিবের কথায় ফ্যাল করে চেয়ে রইল শুধুমাত্র। আমিন শিকদার বিমর্ষ চিত্তে বসে আছেন, চেহারায় অপ্রসন্নতা স্পষ্ট, তার মুখ অবয়বেই চিন্তার স্পষ্ট প্রকাশ। বিভা শ্রুতির বিদায়ের সময় বিভাকে ভাড়া করে আনা ক্যাবে করে তার শ্বশুরবাড়িতে পাঠানো হয়েছিল। বিভার শ্বশুরবাড়ি তো এতটা সচ্ছল নয় যে নিজের গাড়ি করে বিভাকে নিয়ে যাবে। সব ছোট লোকের চত্বর সব। চিন্তা সেটা নয়, চিন্তা অন্য জায়গায়। বিদায়ের সময় শ্রুতির মুখে হাসি ছিল, মিষ্টি হাসির সমেত সে তাকিয়েছিল আমিন সাহেবের দিকে। হাসিটাতে যে লুকায়িত কোনো চিন্তা ছিল তা স্পষ্টই বুঝেছে আমিন সাহেব। তার থেকেও বড় বিষয় হলো যাওয়ার আগে শ্রুতি আমিন সাহেবের দিকে এগিয়ে এলো, মুখটা আমিন সাহেবের শ্রবণেন্দ্রিয়ের সামনে নিয়ে বলল, বাবা, বেশি কষ্ট একদম পাবেন না। আপনার ছোট মেয়ে 6 মাসের মধ্যেই আপনার বাড়িতে আবার ফিরে আসবে, কথা দিলাম। আপনি একদম নিশ্চিত থাকতে পারেন। বলার সাথে সাথে তার মুখের হাসি আরো প্রশস্ত হলো, সেই সাথে আমির সাহেবের চুপসে যাওয়া মুখটা আরো রক্তশূন্য হলো। ঘটনাটি স্মরণ করা মাত্রই বিন্দু বিন্দু ঘাম জায়গা করে নিল তার মুখমণ্ডলে। ঘটনাটি প্রথমে আমলে নেয়নি তিনি, কিন্তু এখন বড্ড দুশ্চিন্তা হচ্ছে তার। শ্রুতি যেন তেন মেয়ে নয়, শ্রুতিকে সে ভয় পায়, বিন্দুমাত্র হলেও পায়, যদিও সেটা অপ্রকাশিত। শ্রুতির সামনে প্রকাশ করেন না তিনি, কিন্তু কি করবে শ্রুতি? সত্যি কি কিছু করবে? যদি আসাদ সাহেব তার উপর রেগে যান, তার কোম্পানির সাথে প্রজেক্টটা যদি রিজেক্ট করে দেন, তাহলে? তার চেয়েও বড় কথা, এত বড় বাড়িতে বিয়ে হয়েছে শ্রুতির, এত বড় লোক বাড়ির সাথে আত্মীয়তার সম্পর্ক সামান্য ব্যাপার নয়, এর সাথে তার অনেক স্বার্থ জড়িয়ে আছে। সবটা ভেস্তে যাবে না তো কোনোভাবে? কি নিয়ে এত চিন্তা করছো বলো তো? আমিন উত্তর দিলেন না। সব প্রশ্ন উত্তর পাওয়ার আশায় করা যায় না, এটাকেও সেই কাতারে ফেলা যেতে পারে। শাহিনা বলল, তোমার ওই ছোট মেয়েকে নিয়ে ভাবছো বুঝি? ভেবো না, কিচ্ছু করতে পারবে না। বিয়ে হয়ে গেছে, শ্বশুর বাড়ি চলে গেছে, তারাই ওর ডানা কেটে ঘরে বসায় রাখবে। মেয়েদের যত উড়াউড়ি সব বিয়ের আগেই যা, বিয়ের পরে শ্বশুর বাড়ির কয়েক ঘা পিঠে পড়লেই শায়েস্তা হবে ওই বেয়াদব মেয়ে। আমিন সাহেব শাহিনার দিকে তাকালেন। শাহিনা প্রতিবার বিভা শ্রুতিকে বলে সম্বোধন করেন। তোমার ওই মেয়ে? এর কারণ কি? সে কি বিভা? শ্রুতিকে নিজের মেয়ে ভাবে না, কিন্তু বিয়ের সময় তো সে বলেছিল ওদের নিজের সন্তান ভেবেই লালন পালন করবে সে। অবশ্য কাকে কি বলবেন আমিন সাহেব, সে নিজেই তো ভাবে না। কালো মানুষের প্রতি তার তীব্র ঘৃণা, হোক সে নিজের মেয়ে কিংবা ছেলে। কালো মানুষের দিকে তাকালেই তার ঘৃণা লাগে, গা গোলায়। শাহিনা, তুমি হয়তো ভুলে গেছো শ্রুতি যা বলে তাই করে দেখায়। এর আগের বার আমার অফিসের গুণী জ্ঞানী মানুষদের সামনে যা ঘটেছিল তা নিশ্চয়ই তোমার মনে আছে। 1 কিংবা 1.5 বছর আগের কথা। সেদিন ছিল বিভার জন্মদিন। ভালো মন্দ রান্না হয়েছে, যদিও বিভাই সব রান্না করেছে শ্রুতির জোড়াজুড়িতে, কারণ নিজেকে এতটাও গুরুত্বপূর্ণ বিভা ভাবে না যার জন্মদিনে এত ভালো ভালো রান্না হবে। শ্রুতি চায় যাতে আজ সে বিভা, হামিমার দাদি, আম্মু মিলে দিনটা উপভোগ করতে পারে। কিন্তু ব্যাঘাত ঘটালো আমিন সাহেব। সে জানালো আজ তার অফিসের কিছু মানুষ আসবে তার বাড়িতে, দুপুরে লাঞ্চ করেই তবেই যাবেন। এটাও জানা গেল তার অফিসের ক্লায়েন্টরা নিজ ইচ্ছেতে আমিন সাহেবের বাড়িতে আসছে। শ্রুতির রাগ হলো, ক্রোধে ফেটে পড়ল সে। তেজপূর্ণ গলায় বলল, আজ এই বাড়িতে কেউ আসবে না, কেউ না। আমিন সাহেব রাগ সহিত চাইলেন শ্রুতির পানে। আজকাল এই মেয়েটাকে তারা সহ্যই হচ্ছে না। মাঝে মধ্যে বড্ড আফসোস হয় তার। সে কেন জন্মের পর এই মেয়েটাকে গলা টিপে হত্যা করলো না? কেন? আমিন সাহেব রাগ সম্বরণের বৃথা চেষ্টা করে বললেন, আমাকে রাগাস না, আমি কোনো রকম ঝামেলা চাইছি না। আমার ক্লায়েন্ট আসবে মানে আসবেই। শ্রুতি তাচ্ছিলতার সহিত হাসলো, বলল, শুনবে না তো আমার কথা? ওকে, শুনো না, কিন্তু এর পরে যা হবে তার জন্য একমাত্র তুমিই দায়ী বাবা। শেষের বাবা ডাকটা কিছুটা সুর তুলে বলল শ্রুতি, সাথে ছিল কটাক্ষ। বলেই হাসতে হাসতে চলে গেল সে। দুপুর 1:30। দুপুরে আমিন সাহেবের ক্লায়েন্টের সবাই এলো। সোফায় বসে তারা আলাপ আলোচনা করছে। কিছুক্ষণ পর আমিন সাহেব সকলে দুপুরে খাবারের জন্য ডাইনিং টেবিলে আমন্ত্রণ জানালেন। সবাই গিয়ে একে একে বসলো। আমিন সাহেব গলা উঁচিয়ে ডাকলেন খাবার পরিবেশনের জন্য। শ্রুতি হাসি মুখে রান্নাঘর থেকে বেরিয়ে এলো। আমিন সাহেবের ভ্রু আপন শক্তিতে এক হয়ে এলো। শ্রুতি হাসি মুখে সকলকে সালাম দিল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।
কিছু কিছু ব্যক্তিবর্গ সালামের উত্তর নিলেন। ভালো আছেন আঙ্কেল? আমি শ্রুতি, আমিন শিকদারের আদরের ছোট মেয়ে। ভালো নাম ফাতিমা ইসলাম। বলেই হাসি সমেত আমিন শিকদারের দিকে তাকালেন। ইতিমধ্যে তার মুখমণ্ডল রক্তশূন্য। শ্রুতি পরিকল্পনা আন্দাজে বৃথা চেষ্টায় নেমেছে সে। মা, কথা পরে হবে, যাও আগে খাবার নিয়ে এসো, তোমার আঙ্কেলেরা তো বসে আছে। খাবার তো নেই বাবা। অসহায় হতভম্ব কণ্ঠে বলল শ্রুতি। খাবার নেই মানে কি বলছো কি এসব? মাথা ঠিক আছে? আপনারা কিছু মনে করবেন না, আমার ছোট মেয়েটা মজা করতে একটু বেশি পছন্দ করে, এই আর কি। বাবা, আমি মজা করব কেন? আমি মজা করছি না, আমি সত্যি বলছি খাবার নেই। আর তাছাড়া এত নাটকের কি প্রয়োজন আছে বলো তো? সত্যিটা বলে দাও ওদের, তাহলেই হয়। কোন সত্যি? সেখানকার মধ্যবয়স্ক মতো একজন লোক বলে উঠল। শ্রুতি অসহায় চাহনের সাথে বলল, আর বলবেন না আঙ্কেল, লজ্জার বিষয়। কাল থেকে বাবা চিন্তায় চিন্তায় শুকিয়ে যাচ্ছিল আপনারা আসবেন বলে। আসলে বাবা একটু কৃপণ ধাঁচের, এই রকম উল্টোপাল্টা খরচ একদম পছন্দ করেন না। অথচ আপনারা নাকি বলেছেন আপনারা নিজ থেকে আমাদের বাসায় এসে লাঞ্চ করতে চান। সেই নিয়ে বাবা সে কি চিন্তা আর দেখে কে। পরে সে বসে বসে নাটক সাজাতে লাগলেন, যেন আপনারা এলে আমি খাবার না থাকার নাটক করি। আসলে খাবার আছে, কিন্তু শুধু আমাদের বাড়ির 6 জনের। আপনারা খেলে আমাদের আর খাওয়া হবে না। বলে করুণ মুখটা আরো করুণ করার প্রচেষ্টায় নেমে পড়ল শ্রুতি। অন্যদিকে আমিন হতভম্ব, বিস্ময় আগ্নেয়গিরির লাভার ন্যায় দৃষ্টিতে চেয়ে আছেন শ্রুতির দিকে। গর্জে উঠে বললেন, শ্রুতি, এসব কোন ধরনের মজা? তোমার মজা বন্ধ করো। আর শাহিনা কই? তাকে ডাকো, তোমার আম্মুকে ডাকো জলদি। শ্রুতি শিশুসুলভ দৃষ্টি মেলে বলল, এতজন মানুষ আসবে শুনে মা ভীষণ রেগে গেছেন, তাই ছাদে চিলেকোঠার ঘরে রাগ করে দরজা বন্ধ করে বসে আছেন। টেবিল থেকে ইতিমধ্যে সবাই উঠে দাঁড়িয়েছে, তাদের চেহারা অপমানে জর্জরিত। আমিন সাহেবের ভালো অমায়িক ব্যবহারে সবাই নিজে থেকেই এই বাড়িতে আসতে চেয়েছে, কিন্তু এইভাবে অপমানিত হবে কিংবা তাদের পারিবারিক ঝামেলায় ঢুকে পড়বে কেউ ভাবেনি। কেউ কেউ মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। এখানে তাদের বলার কিছু নেই। মেয়েটা কি মিথ্যে বলবে? তাদের মধ্যে থেকে একজন খাটো লোক বলে উঠল, আজ তাহলে আসি, আমার হঠাৎ একটা দরকারি কাজ পড়ে গেছে, এই যেতে হবে আমাকে। আমিন সাহেব কি বলবে ভেবে পেলেন না। এরা তো শুধু মেহমান নয়, এরা সবাই টাকার কুমির। এদের সাথে সম্পর্ক খারাপ হওয়া মানে নিজের পায়ে নিজের কুড়াল মারা। কি বলে আটকাবেন তিনি? ইতিমধ্যে সকলে লজ্জায় অপমানের রাগে প্রস্থান করে ফেলেছেন। ঠিক সেই মুহূর্তে দৌড়ে দৌড়ে সিঁড়ি বেয়ে নেমে এলো শাহিনা। উদ্গ্রীব কণ্ঠে বলল, কই কই ক্লায়েন্ট কই? তোমার না ক্লায়েন্ট আসার কথা ছিল, কই তারা? এরকম লাগছে কেন তোমাকে? শান্ত গলা প্রস্তুত ছুড়ল আমিন সাহেব। এতক্ষণ কোথায় ছিল তুমি? ক্রোধে ফেটে পড়ল শাহিনা। ক্রুব্ধ দৃষ্টি শ্রুতির পানে মেলে বলল, শ্রুতি আমাকে ছাদে আটকে রেখেছিল, এইমাত্র তোমার বড় মেয়ে গিয়ে দরজা খুলে দিল। কথাটা শোনা মাত্রই যেন আমিন সাহেবের চোখ মুখ ফেটে লাভা বের হতে লাগলো। শ্রুতির দিকে তাকালে সে মুস্কি হাসির সমেত চলে গেল। ক্লায়েন্টের জন্য রান্না শাহিনার সকল খাবার রাস্তার পথ শিশুদের মাঝে বিলিয়ে দিল বিভা, শ্রুতি। এরপর তারা দিনটিকে তাদের মতো উদযাপন করলো, যেখানে ছিল বাহার, বিভা, হামিম, দাদি আম্মু আর তাহিরার মিষ্টি হাসির সমেত একটি মুখ। মাহাব বিরস মুখে বসে আছে, গায়ে অফিসের পোশাক। তার মুখ দেখে যে কেউ তার ভিতরের অপ্রসন্নতাকে আঁচ করতে পারবে। গত 10 মিনিট ধরে বিছানায় বসে আছে সে। উদ্দেশ্য বাথরুমে গিয়ে হাত মুখ ধোবে, অথচ বাথরুমের দরজা খোলার নামই নেই। নিশ্চয়ই ওই মেয়েটাই বাথরুমে ঢুকে বসে আছে। কি করছে সে? বাথরুমে কি সংসার পাতার স্বপ্ন দেখছে নাকি? যত সব। মাহাব ছেলেটা তিরিক্ষি স্বভাবের। দিনের প্রায় শতভাগ সময় তার মন মেজাজ খারাপ থাকে। কেবলমাত্র প্রিয় মানুষদের বেলায় তার ব্যবহার আলাদা, কিন্তু তার প্রিয় মানুষের তালিকা সীমিত। তার প্রিয় মানুষ মানে তার আম্মা, আব্বা, ইশিতা আপা, নাহিদ ভাইয়া আর আনাস। এখন কপালে জুটেছে আরেক ঝামেলা। ধৈর্য ক্ষমতার বিনাশ ঘটিয়ে যেই না উঠতে যাবে, অমনি ভেতর থেকে বেরিয়ে এলো অর্ধভেজা গায়ের এক শ্যামঙ্গিনী। বিভা দ্বিধা মিশ্রিত দৃষ্টি দিল। মাহাব সেদিকে নজর দিল না, চলল নিজের কাছে। বিভা হাতের গামছা মেলে দিল বারান্দায়। তার মনটা কেমন যেন করছে। বিভা বুঝতে পারছে এই সম্পর্কে লোকটা খুশি নয়, কিন্তু কেন সম্পর্কে খুশি নয় সেটা হয়তো তার স্বামী তাকে সরাসরি বলেনি, তবে বিভা বুঝে নিয়েছে। এতটুকু তো জ্ঞান তার আছেই। শুনো।
বিভা পেছনে ফিরল, মাহাব দাঁড়ানো। কিন্তু মাহাব নাকি মাহাতির। বিভা কি একবার জিজ্ঞেস করবে? তুমি দয়া করে এই ওয়াশরুমটা ব্যবহার করবে না, আমার পছন্দ নয় সব। বাড়িতে আর একটা ঘর আছে, সেই ওয়াশরুমটা ব্যবহার করতে পারো। বলেই চলে গেল নাম না জানা তার স্বামী। বিভা শ্বাস ফেলল। তার স্বামীর যে তাকে পছন্দ হয়নি সে সম্পর্কে শতভাগ নিশ্চিত হলো। পছন্দ হয়নি নাকি অনেক মানুষ আছে যারা নিজেদের জিনিস কাউকে ব্যবহার করতে দেয় না, সেই ধাঁচের লোক তার স্বামী। বিভা মাথা ঘামালো না, ঘর ছেড়ে বেরিয়ে গেল। বিভা আর তার শাশুড়ি হাসিনা কাজ করছেন রান্নাঘরে। বিভা কাজ করছে বললে ভুল হবে, সে চুপচাপ দাঁড়িয়ে আছে। বাড়ির চিন্তা তো আছে, তবে এইভাবে চুপচাপ দাঁড়ানো দৃষ্টিকটু লাগছে। হাসিনা মরিচ কাটছে। বিভা এগিয়ে এলো। দিন, আমি করছি। কি দরকার কও? আমি যতদিন আছি বাড়িতে আমি করব, কোনো সমস্যা নাই। আমি গ্রামে গেলেই এই বাড়ি তোমার, সংসার তোমার, তখন তোমার যা করতে মন চায় কইরো। বিভা বুড়ো কুঞ্চিত করলো, হাসিনার দিকে তাকালো। সে গ্রামে চলে যাবে মানে? তবে কি তারা গ্রামে থাকে? নিজের মনের প্রশ্নটুকু করেই ফেললো বিভা। আপনারা কি গ্রামে থাকেন? হ বউ, গ্রামে থাকি। মাঝে মধ্যে আসি এই বাড়ি, পোলাডারে দেখতে আসি। তাই একলা আসি না, মাহাতির আব্বাই লইয়া আসে প্রতি মাসে। ও আচ্ছা আচ্ছা, ওনার নামটা আসলে কি? নাম মানে যতদূর জানি ওনার নাম মাহাব, কিন্তু আপনি ওনাকে মাহাথির বলেন, কোনটা আসল? দ্বিধান্বিত কণ্ঠে প্রশ্ন ছুড়ল বিভা। ওর নাম হইল গিয়া মাহাব মোহাম্মদ। তাহলে মাহাথির? হাসিনা হাসলো, সেই সাথে উত্তর দিল, মাহাতির হইল ওর ডাক নাম। আমরা কই, আমরা বলতে আমি আর ওর আব্বাই। বিভা আশ্বস্ত হলো। এই তবে কাহিনী। হঠাৎ তার মনটা খুশি হয়ে গেল। সে জেনেছে কাল সে এবং তার স্বামী তাদের বাড়িতে যাবে। সে তার বোন এবং ভাইকে দেখতে পাবে। ভাবতেই খুশিতে গলা ধরে এলো বিভার। সেই বাড়িতে আছে 1 রাত 2 দিন, অথচ মনে হচ্ছে শতযুগ পরে সে তার বাড়ি ফিরবে। বিভার খুশি তার মুখশ্রীতেও প্রকাশ পেল। সকালের আবহাওয়াটা সুন্দর, ভীষণ সুন্দর। কেমন গাঢ় শীতল করা আবহাওয়া, মনটাকে নিমেষে ফুরফুরে করে তোলে। শ্রুতি প্রতি সকালবেলা এই সময়টাই ভাবে, তার জীবনের ভাবনা ভাবে, নিজের জীবনে হিসাব নিকাশের সমাধান করতে বসে, অথচ কোনোবারেই সমাধানে আসতে পারে না। এই যে আজকে সকালবেলা ঘুম থেকে উঠে চুপচাপ নিচে নেমে এলো। 11 তলা বিল্ডিং এর আশেপাশে সেম ডিজাইনের কতগুলো বিল্ডিং, রঙও এক। বিল্ডিংগুলো সব নির্দিষ্ট ব্যাসার্ধের দূরত্ব মেনে অবস্থিত, যেন মনে হচ্ছে ইট পাথরের বিল্ডিং দিয়ে কেউ বৃত্ত এঁকেছে। বিল্ডিং এর মধ্যবর্তী জায়গায় একই রকমের বৃত্ত আকারের মাঠ আর সরু গোলাকার রাস্তা, আর মাঠের তার চারপাশে নানান ফুল। শ্রুতি নির্বিকার চিত্তে সব দেখছে, দৃশ্যটা উপভোগ্য। অথচ শ্রুতির নিকট পানসে। তাদের বিল্ডিং এর পাশে আলাদা একটি জায়গা, সেখানে একটি বেঞ্চ রাখা, আর তার পাশেই নাম না জানা সুন্দর একটি ফুল গাছ। শ্রুতি এবার অন্য বিল্ডিংগুলোর দিকে তাকালো। না, অন্যদিকের গুলো তো নেই, শুধু এদিকেই। শ্রুতি এগিয়ে গেল, বেঞ্চে বসলো। বেঞ্চের জায়গাটা এমনভাবে যে কোনো মানুষ মাঠে এলে কিংবা বিল্ডিং এর নিচে দাঁড়ালেও শ্রুতিকে দেখতে পাবে না। আজকে সে বাসায় যাবে ভেবেই খুশি হলো, কিন্তু খুশির রেশ মুখে ফুটলো না। তুমি এখানে? শ্রুতি তাকালো, তার শ্বশুর আসাদুজ্জামান। আসাদ এগিয়ে এলো, গম্ভীর মুখে বলল, তুমি এখানে? শ্রুতি দৃষ্টিনত করলো, কি বলবে ভেবে পেল না। লোকটাকে রাগী মনে হচ্ছে। আসাদ গলা খাকারি দিলেন। সে স্বল্পভাষী মানুষ, অযথা কথা পছন্দ করেন না এবং বলেনও না। তবুও তার জানতে ইচ্ছে তার পুত্রবধূর কোনো সমস্যা হচ্ছে কিনা। মেয়েটার সুবিধা অসুবিধা দেখা বাবা হিসেবে তার দায়িত্ব। সে কিছুক্ষণ নীরবতা পালন করে বলল, সমস্যা হলে জানাবে, আমাকে না জানালেও বাকিদের জানাবে। কোনো প্রকার দ্বিধাই ভুগবে না। নিজের বাড়িতে দ্বিধা নিয়ে থাকা উচিত না, নিজের বাড়িতে রাজত্ব করতে হয়। শ্রুতি তার যাওয়ার পানে অবিশ্বাস্য দৃষ্টি মেলে চেয়ে রইল। সে বুঝে পায় না সবাই তার সাথে এত ভালো ব্যবহারের নাটক কেন করছে। নাটক নাকি সত্যি তারা এমনই। শ্রুতি শ্বাস ফেলল। একটা সময় ছিল যখন শ্রুতিকে ভালোবেসে কেউ একটা কথা বললেই সে মোমের ন্যায় গলে যেত, অথচ এখন সবার সবকিছু অভিনয় লাগে। বিভা, মাহাতির, শ্রুতি, পার্থিব দাঁড়িয়ে আছে খাবার টেবিলের সামনে। দাঁড়িয়ে দাঁড়িয়ে তার আয়োজন দেখছি। বহুপদের খাবার টেবিলে আসন পেতে বসেছে। শ্রুতি বাড়িতে ঢোকার আধ ঘন্টার মাঝে বিভা উপস্থিত। তারা তাদের সুখ দুঃখের গল্প ইতিমধ্যে শেষ করে
হামিমকে খাইয়ে এসেছে দুজনে। হামিম প্রথমে রাগ করে থাকলেও পরে আর রাগ করতে পারেনি তার প্রাণপ্রিয় আপাদের ওপর। এখন সবার খাওয়ার পালা। শ্রুতি অবাক হয়ে লক্ষ্য করছে তার বাবা আমিন তার বড় বোনের স্বামীর থেকে তার স্বামী পার্থিবকে বেশি যত্নার্থী করছে। এর কারণ কি? আমিন তার নিজের পছন্দ করা পাত্রকেই দাম দিচ্ছে না। অবাক করা বিষয়, আমিন নিজের পাশে পার্থিবকে বসালো। যত্নের কোনো ত্রুটি সে রাখবে না। মাহাতিরকেও যত্ন করা হলো। শাহিনা ও বিভার দাদি করলো, তবে পার্থিবের মতো না। ব্যাপারটা শ্রুতির ভালো লাগলো না। নিশ্চয়ই এর মাঝেও কোনো কারণ আছে। তারা এই নিচু শ্রেণীর পরিবার স্বার্থ এবং কারণ ছাড়া কোনো কিছুই করে না, কিচ্ছু না। আজ আকাশে অর্ধেক চাঁদ উঠেছে, আর বাকি অর্ধেক কই? ছোটবেলায় পার্থিবকে তার নানি বলেছিল, পিশাচ আসমানের চাঁদ খাইয়া ফেলায়, আস্তে আস্তে খায়। যখন পুরারা খাইয়া ফেলায় তখন আসমানের চাঁদ থাকে না, আমাবস্যা আসে। তখন রাত বিরাইতে বাইরে থাকুন ঠিক না, শয়তানে ধরে। পার্থিব হাসল। পিশাচ নাকি আকাশের চাঁদ খেয়ে নেয়। একটা বৈজ্ঞানিক বিষয়কে তার নানি কি নাকি বানিয়ে দিয়েছে, অথচ ছোটবেলায় দিব্যি এই ধরনের কথা সে বিশ্বাস করত, মজা পেত। হাস্যকর। হঠাৎ পার্থিবের আজ দুপুরে ঘটনা মাথায় এলো। আজ দুপুরের কথাবার্তার পর শ্রুতি যখন তার ছোট ভাইয়ের খোঁজে গেল, সেও গেল পিছু পিছু। পার্থিব গিয়ে দেখলো শ্রুতি একটা 8 অথবা 9 বছরের ছেলেকে জড়িয়ে ধরে বসে আছে। ছেলেটা চোখের কার্নিশ বেয়ে ঝরছে অশ্রুকণা। ছেলেটার মাথাটা তুলনামূলক একটু বড়, একটা পা ভীষণ রকমের চিকন। এই ছেলেটাই কি তাহলে শ্রুতির ভাই? আচ্ছা, বাচ্চাটা কি বিশেষভাবে কোনো শারীরিক অথবা মানসিক রোগে আক্রান্ত? ছেলেটাকে এর আগেও কোথাও দেখেছে সে, কিন্তু কোথায়? এখন বিষয়টা মনে করা দরকার, অথচ মনে পড়ছে না। মনে পড়বে এমন একটা সময় যখন মনে করার কোনো প্রয়োজনীয়তাই থাকবে না। যেমন অফিসের কাজ করতে বসেছি, কোনো কোম্পানির কাজ করছি, এটা মনে করতে গিয়ে মনে পড়ে যাবে বাচ্চাটাকে কোথায় দেখেছি, কিংবা গোসল করার সময় সাবান মাখতে যাব, তখন হঠাৎ করেই মনে পড়বে আরে বাচ্চাটাকে তো এখানে দেখেছি অমুকের সাথে। অসহ্যকর। বিভা বারান্দায় দাঁড়িয়ে আছে। হিমশীতল আবহাওয়া শরীর মন জড়িয়ে যাচ্ছে। রাত বেশ অনেক হয়েছে, অথচ ঘুমোতে যেতে ইচ্ছে করছে না। যাবে কি যাবে না তাই নিয়ে দ্বিধাবোধ করছে সে। ঘুমোতে গেলে দেখা যাবে গতকালের মতো কাহিনী ঘটে বসে আছে। সে বিছানায় শুয়ে হাত নড়াচড়া করছে। অমনি মাহাতির উঠে বসলো। গম্ভীর মুখে ঠান্ডা কণ্ঠে বলে উঠল, বিভা, আমার এতদিনের ব্যবহারে তুমি নিশ্চয়ই বুঝতে পারছো যে আমি তোমাকে পছন্দ করতে পারছি না। তবু কেন তুমি আমার আশেপাশে ঘোরাঘুরি করছো বলো তো? তুমি কি চাও যে মানুষটা তোমাকে পছন্দ করে না তার সাথে তোমার শরীর স্পর্শ করুক? এই কথা পিঠে আর কিছু বলার থাকে না। মাতি তাকে ঘুরিয়ে পিছিয়ে বিছানায় শুতে মানা করলো, সাথে উত্তম রূপে অপমানও করলো। বিভা উঠে যাওয়ার উচিত ছিল, অথচ সে উঠল না, শুয়ে রইল। মাহাতিরকে অবাক করে দিয়ে 5 কি 10 মিনিটের মাথায় গভীর নিদ্রায় তলিয়ে গেল। আজও কি এমন কিছুই ঘটবে, নাকি কালকের থেকেও বাজে কিছু ঘটবে? বিভা ঠিক করেছে মাহাতিরকে কিছু প্রশ্ন করবে। প্রশ্নগুলো এরূপ: আমার মধ্যে কি কোনো সমস্যা আছে আমাকে অপছন্দ করার কারণ? মাহাতির নিশ্চিত তখন বলবে, আমি কাউকে ভালোবাসি, আমি তাকে ঠকিয়ে তোমাকে ভালোবাসতে পারি না। তোমাকে পরিবারের পছন্দে বিয়ে করেছি আমি, আর কিছু না। বিভা মনে মনে ঠিক করলো মাহাতিরের মুখে এই কথা শোনা মাত্রই সে এক বালতি গোবর মাহাতিরের মাথায় ছুঁড়ে মারবে। কিন্তু গোবর পাবে কোথায়? তাদের বাড়ির আশেপাশে গরুর খামার থাকলে হতো। প্রয়োজনে মাহাতিরকেও সেখানে ভর্তি করা যেত। আর তখন সে তার স্বভাবতই গম্ভীর স্বরে ডাকত, আম্মা আম্মা। নিকশ কালো অন্ধকারে আচ্ছাদিত চারিপাশ। দূরে কৃত্রিম আলোর ঘনঘাটা। একটার পর একটা দাঁড়িয়ে আছে ইট পাথরের দালান। হাতের 2 আঙ্গুলের ফাঁকে সিগারেট নিয়ে দাঁড়িয়ে আছে মাহাতির। সেকেন্ডের ব্যবধানে ক্ষতিকর বস্তুটিতে টান দিয়ে ক্ষতিকর ধোঁয়ার মুখরিত করল চারিপাশ। দৃশ্যটা অসহনীয়। বিভার মন খারাপ হলো। সে ছাদে এসে এই দৃশ্য দেখবে ভাবেনি, এমনকি কল্পনাও করেনি কোনোদিন যে মাহাতির সিগারেট খাবে। আচ্ছা, ছেলেদের সিগারেট খাওয়া কেন এত জরুরি? কেউ কেউ বলে দুঃখ ভুলতে। তাদের কি এমন দুঃখ যে সেই দুঃখ সিগারেট খেলেই ভুলে থাকা যায়? বিভা সামনে এগোবে নাকি বুঝতে পারল না। আপনি সিগারেট খান? আমি সিগারেট খাই, অনেক আগে থেকেই খাই। ও ভালো। বিভার ভালো কথাটা নিতান্তই দুঃখের বহিঃপ্রকাশ। এটা তার স্বভাব। সে কিছুতে দুঃখ পেলে মনক্ষুণ্ণ হলে বলে ভালো, কিন্তু ব্যাপারটা মাহাতির বুঝতে পারল না। অবশ্য বোঝার চেষ্টা করলো না, বুঝবে। ঘুমোনি কেন? এখন এটা বলো না আমার জন্য অপেক্ষা করছো, কিংবা আমার সাথে একান্ত সময় কাটাতে চাইছো। চাইলেও বা কি,
কাটাবেন না আমার সাথে সময়? বেহায়ের মতো বিভা বলে বসলো। বলার পর নিজেরই হালকা লজ্জাবোধ হলো। মাহাতির হাসলো, তবে হাসিতে শব্দ হলো না। ঘুরে তাকালো বিভার দিকে। কমলা রঙের সুতির শাড়ি পরা বিভা। পার্থিব বিরক্ত হলো, কমলা রংটা তার অপছন্দ। সেই সাথে বিভাকেও সে যথেষ্ট অপছন্দ করে। দুটো অপছন্দ মিলে অপছন্দ স্কয়ার। আর তার থেকেও বড় কথা, রংটাতে বিভাকে মোটেও মানাচ্ছে না। কি হলো বললেন না যে? তুমি বড্ড বোকা বিভা। আপনি আমাকে পছন্দ করেন না, তাই না মাহাতি? যদিও আগেই বলেছি, তাও যখন জিজ্ঞেস করছো আবার বলছি। তবে সত্য বলবো নাকি মিথ্যে? মিথ্যা কেন বলবেন, সত্য বলুন। কষ্ট পেও না, তুমিই বলেছো সত্য বলতে। বলছি, আসলে আমি কালো মানুষদের পছন্দ করি না। তাদের দেখলে আমার খারাপ লাগে। মনে হয় তারা যেমন কালো, তাদের ভেতরটাও ঠিক একই রকম কালো। মাহাতির তাকালো বিভার দিকে। বিভা হেসে তাকিয়ে আছে, কেমন যেন অন্যরকম একটা হাসি। মাহাতির বলল, কষ্ট পেলে? তুমি কিন্তু বলেছিলে তুমি কষ্ট পাবে না, তাই বলেছি। আমি কষ্ট পাইনি। হাসি মুখের কথাটা বলল বিভা। মাহাতির বেশি কিছু ভাবল না, নিচে নেমে গেল। বিভা গিয়ে দাঁড়ালো মাহাতিরের স্থানে। সে অনুভূতি শূন্য। কেমন যেন লাগলো মাহাতিরের কথাগুলো। মাহাতিরের ব্যবহার বিভার মনে হলো বিভার গায়ের রং নিয়ে এসে উপহাস করে গেল। সত্যি কি তাই? বিভা আকাশের দিকে তাকালো। আকাশে অর্ধেক চাঁদ। বিভার মনে হলো চাঁদের মাঝে কেউ হাসছে। আচ্ছা, তার মা হাসছে না তো? হাসতেও তো পারে। বিভা চাঁদের দিকে তাকিয়ে রইল। বলল, আমি অনেক কষ্ট পেয়েছি আম্মু। পার্থিব ভুরু কুচকে তাকিয়ে আছে হামিমের দিকে। পার্থিব বিছানায় বসা। হামিম টেবিলে মাথা রেখে কিছু আঁকছে। সেদিকে পার্থিবের দৃষ্টি নয়, পার্থিবের দৃষ্টি হামিমের দিকে। সে হামিমকে কোথায় দেখেছে তা সে মনে করতে পেরেছে। ঘুমোতে যাওয়ার আগে পার্থিব পানি খায়। কাল রুমে পানি ছিল না। সে পানি খাওয়ার জন্য নিচে গেল। ফ্রিজ খুলে পানির বোতল বের করে গ্লাসে ঢালার সময় হঠাৎ করে তার একটা ঘটনা মনে পড়ল। সে তখন দ্বিতীয়বারের মতো আমিন সাহেবের সাথে শ্রুতিদের বাড়িতে এসেছিল। উদ্দেশ্য শ্রুতিকে দেখা। আমিন সাহেব যখন পার্থিবকে প্রস্তাব দেয় তার পরিবার রাজি হয়। পার্থিব নিজেরও শ্রুতির ছবি ভালো লাগে, সেজন্যই শ্রুতিকে সামনাসামনি দেখার ইচ্ছে থেকেই বাড়িতে এসে দেখে যেত। প্রথমবার যেদিন দেখেছিল সেবার শ্রুতিকে বিভা খাইয়ে দিচ্ছিল টেবিলে বসে। আর শ্রুতি হাসছিল আর খাচ্ছিল। দৃশ্যটা সুন্দর ছিল। পার্থিব সেই দৃশ্যের সাথে প্রভা প্রত্যাশার মিল পেয়েছিল। যদিও দুজন সারাদিন ঝগড়ায় মেতে থাকে, তবুও তো দ্বিতীয়বার যে বার এসেছিল সেইবারও কাকতালীয়ভাবে শ্রুতিকে পার্থিব টেবিলে বসা দেখেছিল। তবে বিভার সাথে নয়, একটা ছোট ছেলের সাথে, যাকে শ্রুতি সযত্নে খাইয়ে দিচ্ছিল। পার্থিব নিজের কৌতূহল থেকে জিজ্ঞেস করল, ছেলেটা কে আঙ্কেল? আমিন সাহেব হালকা থতমতো খেলেন। কি বলবেন বুঝলেন না, বললেন, ছেলেটার কথা বলছো? আমার কাজের লোক আছে শহীদ। শহীদের ছেলে এই বাচ্চাটা। শ্রুতি খুব আদর করে, গরিবের প্রতি ওর খুব দয়া। অবশ্য আমরা সবাই করি। কথাটার পেছনে শুধু হামিমকে আড়াল করার উদ্দেশ্য ছিল না, সেই সাথে ছিল শ্রুতির প্রতি পার্থিবকে মুগ্ধ করানোর একটা প্রচেষ্টা। কিন্তু পার্থিব সেদিন শ্রুতির প্রতি মুগ্ধ হয়েছিল কিনা কে জানে। তবে ওর ওই ছোট বাচ্চাটাকে আদর করার একটা ইচ্ছা তো জেগেছিলই। বাচ্চাটা দেখতে খুব নিষ্পাপ, খুব বেশি। শ্রুতি ঘরে ঢুকলো হরলিক্সের গ্লাস নিয়ে। হাতে হয়তো কিছু ওষুধও আছে। সে হাসি মুখে হামিমের দিকে তাকালো। এরপরই তাকালো ক্রিম কালারের পাঞ্জাবি পরিহিত তার স্বামীর দিকে। পার্থিবের মুখের ভঙ্গি শ্রুতির পছন্দ হলো না। লোকটা কি হামিমকে ঘৃণা করছে? ভাবতেই চোয়াল শক্ত হলো শ্রুতির। বড় বড় পা ফেলে এগিয়ে গেল। পার্থিবের দিকে তাকিয়ে দৃষ্টি করলো তুখর, তীক্ষ্ণ। আপনার বুঝি ওকে দেখতে ঘৃণা লাগছে? হামিম তাকালো তার আপার দিকে। তার সামনে যে অচেনা এক মানুষ, তাতে তার ভ্রুক্ষেপ নেই। সে আবার নিজের কাজে মন দিল। শ্রুতির কথায় পার্থিব হতভম্ব, নির্বাক। কি বলছে কি শ্রুতি? সে কেন বাচ্চাটাকে ঘৃণা করবে? পার্থিব কি বলবে ভেবে পেল না। এমন একটা কথার পিঠে কোনো কথা বলা যায় না। সে চুপ রইল। কিন্তু এটা বুঝতে পারলো যে তার গুণধর স্ত্রীর তিলকে তাল করার আল্লাহ প্রদত্ত ক্ষমতা রয়েছে। শ্রুতি এতক্ষণে হামিমকে খাইয়ে চলে গেছে। সে শ্বাস ফেলল। পার্থিব সেই কখন থেকে শ্রুতির জন্য অপেক্ষা করছে, কিন্তু অপেক্ষার অবসান আর ঘটছে না। কোথায় সে? রাত 11:47। ঘুমাবে নাকি? পার্থিব নিজের মুঠোফোনে ব্যস্ত হয়ে পড়ল। তার বউটাকে নিয়ে আর পারা যায় না। শ্রুতি রুমে ঢুকলো। পার্থিবকে দেখে ভাবান্তর হলো না। নিজের মাথার আওলা ঝোলা চুল নামক কাকের বাসাকে ঠিক করতে ব্যস্ত হলো। মানুষের চুল কি সুন্দর হয়, পাতলা ঝলমলে, অথচ তারটা দেখো, মোটা মোটা চুল। ছেড়ে রাখলে হিন্দুদের দেবীদের মতো ফুলে থাকে, কিন্তু মানুষটা চুল দেখেই বলে, মাশাল্লাহ কি ঘন চুল।
শ্রুতি বিছানায় এসে বসতেই পার্থিব উঠে দাঁড়ালো। শ্রুতি এক পলক তাকিয়ে নিজের কাছে মন দিল, দায়সারা ভাবে বলল, আপনার এই নিত্য নতুন রং ঢং এর মানে আমি বুঝি না। কোথায় যাচ্ছেন আপনি? এইখানে কি আপনার বাসার মতো নিচে আলাদা বিছানা আছে যে ঘুমাবেন? আর আমি কি আপনাকে একবারও বলেছি আপনি বিছানায় ঘুমালে আমার সমস্যা? নিজের এই সাধু রূপ থেকে বেরিয়ে আসুন। পার্থিব শান্ত চোখে তাকিয়ে রইল। মেয়েটা সবসময় রাগ করানো কথা বলে, অযথাই। সব মেয়েরই বিয়ের পর হঠাৎ করে কোনো পুরুষের সাথে ঘুমোতে খারাপ লাগবে। হ্যাঁ, তার মানে এই নয় যে স্বামীদের অন্য কোথাও ঘুমাতে হবে। কিন্তু শ্রুতি যেহেতু নিজের ইচ্ছের বিরুদ্ধে বিয়ে করেছে, সেহেতু তাকে সময় দেওয়াই যায়। আর চেয়েও বড় বিষয়, না তো তাদের সম্পর্ক অন্যদের মতো স্বাভাবিক, আর না শ্রুতির মানসিকতা। সে পুরুষ ঘৃণা করে, অগাধ ঘৃণা নিয়ে সংসার হয় না। তাই সর্বপ্রথম ছেলেদের প্রতি ভুল ধারণা ভাঙানো স্বামী হিসেবে তার প্রধান দায়িত্ব। আর মেয়েটা কি নাকি বলছে, উফ। শ্রুতি, আমি আপনাকে সময় দিতে চাই। আপনাকে কোনো জোর জবরদস্তির সম্পর্কে আমি রাখতে চাই না। আমাদের সম্পর্ক হবে সুন্দর, বিশ্বাসের, ভালোবাসার, আত্মার। আমি আপনার মেহমান বউ থেকে আপন বউ হওয়ার সময় পর্যন্ত অপেক্ষা করব। শ্রুতি। শ্রুতি তাকালো, মনের মধ্যে কেমন যেন করে উঠল। সত্যি তো, স্বামী স্ত্রীর বিষয়টা কত সুন্দর, অথচ সে পার্থিবের সাথে কেমন ব্যবহার করে। ভালো করে দুটো কথা পর্যন্ত বলে না। শ্রুতি ভাবল, সত্যি তো তাদের জীবনও সুন্দর হতে পারে, কিন্তু না। যতই সে উপরে উপরে নিজেকে শক্ত দেখাক না কেন, কষ্ট পেতে ভয় করে, ধোঁকা খেতে ঘৃণা হয়। সে কালো, কালো মানুষকে কেউ পছন্দ করে না। তাহলে পার্থিব কেন করবে? যদিও সে শ্রুতিকে রেখে পরকিয়া করবে না যে, এর কি নিশ্চয়তা? তখন ভীষণ কষ্ট হবে শ্রুতির, ভীষণ। যতই থাক নিজের প্রতি একাকার সমান অবজ্ঞা, তবুও স্বামীর প্রতারণা তাকে শেষ করে দেবে। এর থেকে ভালো স্বামীকে ভালোই না বাসুক, তাহলে কোনো কষ্টই থাকবে না। বড্ড আফসোস হয়, যদি সে ফর্সা হতো। নিজের চারিপাশের সবাই ফর্সা, শুধু সে কালো। কিন্তু কেন? তাকেও আল্লাহ ফর্সা বানাতো। কি হতো বানালে? ওহ, সব কষ্ট তো শুধু তার ভাগে। ফর্সা বানালে সে কষ্ট পেত কি করে? এই কালো হওয়া থেকেই তো তার জীবনের সকল সমস্যার শুরু। শ্রুতি লক্ষ্য করলো পার্থিব নিচে ঘুমিয়ে আছে। শ্রুতি বিরক্ত হলো, বলার পরেও এমন ঢঙের মানে হয় না। রাগ দেখিয়ে শ্রুতি নিজেও শুয়ে পড়ল। শ্রুতি, হামিম কি সত্যিই আপনার ভাই? পার্থিবের করা হঠাৎ প্রশ্নে শ্রুতি আশ্চর্য হলো। এমন প্রশ্নের মানে কি? আর হামিম ভাই হবে নাই বা কেন? হামিম আমার আপন ভাই। নিজের তেজপূর্ণ এতটুকু কথাতেই যেন প্রকাশ পেল হামিম তারই ভাই, তাও অতি আদরের, স্নেহের। আপনার এমন প্রশ্নের মানে কি? নাকি আপনি ভাবছেন স্বাভাবিক মানুষের ভাই প্রতিবন্ধী হতে পারে না? সব সময় ভুল ভাববেন না শ্রুতি, রাগ হয় আমার। আর রেগে গেলে আমি কিন্তু সুবিধার নই। আপাতত আপনাকে অসুবিধা দিতে চাইছি না, তাই রাগলাম না। পার্থিবের কণ্ঠটা প্রয়োজনের তুলনায় অধিক গম্ভীর শোনালো। শ্রুতি তোয়াক্কা না করে উল্টো প্রশ্ন ছুড়ল, আমার প্রশ্নের উত্তর দিন। হঠাৎ এই প্রশ্ন কেন করলেন আপনি? আসলে পার্থিব বলবে কি না ভেবে পেল না। আসল নকল কি? আসলে আব্বু আমাকে একবার বলেছিলেন যে হামিম এই বাড়ির কাজের লোকের ছেলে। কাজের লোকের নাম সম্ভবত শহীদ, তাই প্রশ্নটা করলাম। কথাটা শোনা মাত্রই তড়িৎ বেগে শ্রুতি উঠে বসল, পার্থিবের দিকে মুখ এগিয়ে নিল, নিজের বিস্ময়ের মাত্রা আরো বাড়িয়ে নিল, খানিকটা বলল, এসব কি বলছেন আপনি? আর আব্বু মানে কে? আমিন শিকদার? অন্ধকারে শ্রুতির প্রতিক্রিয়া বুঝতে অসুবিধা হলো না পার্থিবের। সাথে শ্রুতির আমিন শিকদার বলাটা অদ্ভুত লাগলো। এইভাবে নাম না ধরে ডেকে আমার আব্বু শব্দটাও ব্যবহার করা যেত। ভাবলো না বেশি, উত্তর দিল। শ্রুতি ঠাস করে বিছানায় গলে পড়ল। বুকের ভেতর কেমন ব্যথা হচ্ছে। তার বাবার কাজকর্ম সম্পর্কে সে অবগত, তবুও এত কষ্ট কেন? শ্রুতির অনুভব করলো তার চোখের পাশ থেকে ঠান্ডা কিছু গড়িয়ে কানের দিকে চলে গেল। চারদিকে রোদের ঝলমল আলোতে মুখরিত পরিবেশ। রোদটাকে ঠান্ডা রোদ বলা যেতে পারে, কারণ এই রোদে গরম লাগে না, বরং প্রকৃতি আলোকিত হয় ঝলমলের রঙে। তাহলে রোদটার নাম আলো রোদও রাখা যেতে পারে, কিংবা ঝলমলে রোদ। ঝলমলে রোদের আলো কাচ ভেদ করে খানিকটা এসে পড়েছে বসার রুমের সোফায়, শোকেজে, মেঝেতে। বসার রুমে উপস্থিত আছে সকলে। বিভা, মাহাতির, শ্রুতি, পার্থিব, হামিম, দাদি, শাহিনার আমিন শিকদারকে কোথাও দেখা যাচ্ছে না। দাদি গল্প করছেন তার নাচ জামাইদের সাথে। দুজন নাচ জামাই তার বেশ ভালো, যদিও বড়টা একটু চুপচাপ, তবুও তার সাথে স্বাভাবিক কথা তো বলছে, এতেই হবে। কোথাও যেন ফাঁকা ফাঁকা অনুভব করলো সে।
তাহিরা থাকলে তাহিরার চাঞ্চলতাতেই যেন ভরে থাকতো বাড়িটা। মেয়েটা ছিল লাখে এক, না ভুল হলো, কোটিতে এক। যেমন সুন্দর মুখ তেমন সুন্দর ব্যবহারই যেন তার সৌন্দর্য বাড়িতে তুলতো হাজার গুণ। আম্মা করেই যেন ভরিয়ে রাখতো পুরোটা বাড়ি। বউটার রান্নার হাতও ছিল বেশ, কত পদের রান্না করত। কারো বাড়ির কিছু মজা লাগলে নিজ গরজে সেই রান্না শিখে নিত। আশেপাশের মানুষজন বলতো বিভা শ্রুতির হলো সোনার কপাল, ওদের মায়ের রান্না খেয়ে ওদের শ্বশুরবাড়ির লোকজন পাগল হবে। তাহিরার মেয়ের জামাইয়েরাও ভাগ্য করে শাশুড়ি পাবে। কই পেল না তো,